আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। সেদিন নাকি শোনা যাচ্ছিল না, এই জন্য আমাদের ড্রয়িং গুলা করছো, অনেকে করছো অনেকে করো নাই। কারো কোনো ড্রয়িং এ আমি হচ্ছে ডিরেকশন দেখতে পেলাম না, মানে হচ্ছে কোন সাইডে নর্থ কোন সাইডে সাউথ এগুলা কোনো ড্রয়িং এ খুঁজে পাই নাই। ডিরেকশন ছাড়া কি প্ল্যান হয়? প্লেনে ডিরেকশন দিতে হয় না, কোন সাইডে কি, নর্থ সাইড কোন দিকে? আবার অনেকেই হচ্ছে শুধু প্ল্যান করছো কিন্তু বিম কলামের লেআউট হয় নাই। ফাইভ ডাবল ফোর আছে, 544। তুমি করছো ঠিক আছে, কিন্তু এই যে একটা বিম মনে হয় ড্র করো নাই, ওটা ফাঁকা রাখছো কি কারণে বুঝি নাই। তারপরে হচ্ছে প্লেনে তো কোনো ডিরেকশন নাই, সেটা না হয়ে গেল। আর তোমার ওই যে ওইটা, আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স গুলো নাই। এমনি মোটামুটি ঠিক আছে প্রসেসিং, মানে প্রসেস করে, কিন্তু হচ্ছে তোমার ডাইরেকশন দেওয়া নাই, আর হচ্ছে সেন্টার টু সেন্টার ডিরেকশন নাই, আর একটা বিম তুমি দাও নাই, কি জন্য দেওয়া নাই এটা আমি জানি না। তারপরে পাশ 5 to 3 যে আছে, 5 to 3, 5 to 3 যে ড্র করছো, আছে 5 to 3? 5 to 3 নাই, 515, 515 এর কিছুটা হয়েছে, তারপরও হচ্ছে স্যার। 515 এর জিনিসগুলো হচ্ছে তোমার ওই যে ক্লিয়ার না আর কি, বিষয়গুলা কিছুটা হয়েছে। তারপরে 5 to 1, 5 to 1 আছে। 5 to 1 এরটা আমি বুঝি নাই। 5 to 1 হচ্ছে এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিছে, ঠিক আছে কলাম লেআউট বিম লেআউটে, কিন্তু আমরা বলছিলাম যে মাল্টি স্টোরেজ বিল্ডিং, কিন্তু সেখানে সে কথা হচ্ছে স্টেয়ার কেজের কোনো জায়গা রাখে নাই, সবগুলো বেডরুম ডাইনিং স্পেস, কিন্তু স্টেয়ার কেজের কোনো কিছু নাই এখানে। আর বাকি এগুলার তো কারোই তেমন কোনো কিছু হয় নাই। আর গত ক্লাসে কে জানি বলছিল যে বিম ড্র করতে সমস্যা হচ্ছে, বুঝি নাই, কে জানি জিজ্ঞেস করছিল, আসো? গত ক্লাসে জিজ্ঞেস করছিল বিম ড্র করতে পারো না? নাই, আজকে ক্লাসে নাই সে। আচ্ছা, বাকিগুলা যে হচ্ছে বিম কলাম ড্র করো নাই, এটা কারণ কি, কেউ বলো, কেউ একজন, যে কি কারণে করতে পারো নাই?
548 দুই জায়গায় পিসিতে মোবাইলে দুই জায়গায় মনে হয় করছে। জি স্যার, আমি কথা বলার জন্য ওই মোবাইলে আনছি স্যার। আমি স্যার আসলে বিম কলাম লেআউট কিছু পারি না স্যার। কি কারণ মানে কেন পারো না? স্যার মাঝখানে আমি এগুলো করি না, মানে ওই 1-2 তে যে করছিলাম তখনই করছি, তখন এরপরে আর এগুলো করতে পারি মানে অটোকেট টোটোকেট নিয়ে বসিনি। অটোকেট পারো না? এখন পারি স্যার, মানে ওই ওই ও তখন যে লেভেল ছিল তো এখন এই লেভেলই আছে আর কি। প্র্যাকটিস না করলে তো এরকম হবে। কিন্তু তোমাদের যে এই 1-1 বা কোন সেমিস্টারে ছিল ওটা, সেই সেমিস্টারে ভালো করে শেখার তো কথা। সেই সেমিস্টারে ভালো করে শিখলে তো এই স্যার স্যার তখন আমাদের লাস্ট পড়াইছিল ওই যে ইয়ারটা নিয়ে, এই এরপর মানে ওই ফার্নিচার স্যারে দিছিল, পরে স্যারে বলছিল যে স্যারের কাছে অনেকগুলো সিলেটের অনেকগুলো আছে, প্ল্যান আছে, তো এগুলো আমাদেরকে অ্যানালাইজ করে বুঝাবে। আর লেয়ার গুলো তেমন একটা শিখায়নি, তবে মোটামুটি শিখাইছে আর কি। তবে অনেকগুলো লেয়ার স্যারে বিম কলাম লেআউটটাও তো আর্কিটেকচারের মধ্যেই আসবে, এটা তো আর স্ট্রাকচার পার্ট না। বিম কলাম লেআউট এটা আর্কিটেকচারের মধ্যেই। স্যার ওই স্যার শুধু আমাদের স্যার জাস্ট রুম, ওয়াল, দরজা জানালা এগুলো আঁকা শিখাইছে, বাট বিম কোথায় বসাবো, কলাম কোথায় বসাবো এগুলা কিছু বলেন আর কি। আমি সেদিন একটু হালকা টাচ দিছিলাম যে বিম কোন জায়গায় বসাবা। যেই তোমরা তো হচ্ছে প্ল্যান করলা, রুম তো সেট আপ করছো, এখন প্ল্যান করে রুম সেট আপ করার পর এখন কোন দিক দিয়ে বিম টানলে তোমার কি হচ্ছে বিমটা হচ্ছে ওয়ালের উপর দিয়ে যাবে, সেটা তুমি খেয়াল করবা, সেটা ড্র করবা। আর সেটা যদি না পারো তাহলে হচ্ছে প্ল্যান করার পর তোমার হচ্ছে কলাম কোন পজিশনে বসাবা, কলামটা বসাই নিবা, তারপর কলামের কানেকশন করে দিবা, তাহলে তো হয়ে গেল। স্যার এখন আবার পড়বো স্যার, এগুলো আবার যেমন এখানে এই যে 501 আছে, 501 আসসালামু আলাইকুম স্যার। 2017333501 তুমি কি নিজে করছো এটা, তোমার প্ল্যান? স্যার প্ল্যানটা নিজে করছি, বাট ওই যে লেআউট গুলা স্যার একটা ফ্রেন্ডের হেল্প করছি, কারণ লেআউটটা পারি না স্যার এতটা ভালোভাবে। আচ্ছা, তুমি প্ল্যান করছো, তুমি প্ল্যানে কোনো নর্থ সাউথ ডিরেকশন নাই, তাহলে সেটা তো হইলো না, কোনো এটা অসম্পূর্ণ। আর কিভাবে দেখবে যে একজন ইঞ্জিনিয়ার যে এটা কোন দিকে নর্থ সাইড, আর এই যে টয়লেট দিছো, টয়লেট গুলো কোন সাইডে, উত্তর দক্ষিণে হবে না পূর্ব পশ্চিমে হবে টয়লেট গুলা? স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। কথা শোনা যায় না? স্যার হ্যাঁ শোনা যায় স্যার। তো সিআর মনে হয় বললো যে শোনা যায় না কেন, নেটের প্রবলেম মনে হয় তোমার ওখানে। আচ্ছা, প্লেনের হচ্ছে তোমার যে ডিরেকশন, যে নর্থ সাউথ, যে উত্তর দক্ষিণে তোমার হচ্ছে টয়লেট আর কিচেন রুম, কি উত্তর দক্ষিণে হবে না পূর্ব পশ্চিমে হবে? উত্তর দক্ষিণে স্যার। উত্তর দক্ষিণে কেন? প্লেনে তোমার কি হচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে বাতাস কোন দিকে ফ্লো হয়, উত্তর দক্ষিণে হয় না? উত্তর দক্ষিণে স্যার। এখন তুমি যদি কিচেন রুম আর হচ্ছে টয়লেট উত্তর দক্ষিণে বসাও, জানালা ওগুলা কিচেনের এবং হচ্ছে টয়লেটের, তাহলে তোমার ভিতরে কি হবে? মানে এয়ার সার্কুলেশন, মানে হ্যাঁ, এয়ার সার্কুলেশন হবে, কিন্তু তোমার কিচেনের যে ধোঁয়া সব ভিতরের দিকে আসবে, টয়লেটের যে গন্ধ সব ভিতরের দিকে আসবে, তাহলে তোমার ভিতরের পরিবেশটা কিন্তু এনভায়রনমেন্টটা ভালো থাকবে না। তাহলে তোমার হচ্ছে এর খেয়াল রাখবা, উত্তর দক্ষিণে না দেওয়ার চেষ্টা করবা। এটা ম্যাক্সিমাম পূর্ব পশ্চিমে, কারণ আমাদের দেশের যে আবহাওয়া সেটা উত্তর দক্ষিণ বরাবর বাতাস বসে প্রবাহিত হয়। আর হচ্ছে তোমার এই যে বেডরুম, তারপরে হচ্ছে মাস্টার বেডরুমের সাথে তো একটা টয়লেট থাকবে,
বারান্দা থাকবে, ঠিক আছে। আরেকটা যখন হচ্ছে কমন, যেটা সেটা তোমার হচ্ছে ডাইনিং এর আশেপাশে, এবং আরো যে বেডরুম গুলা যেটাতে হচ্ছে টয়লেট অ্যাটাচ থাকবে না, তো সেই বেডরুমটার হচ্ছে কাছাকাছি যাতে কমন টয়লেট থাকে। কারণ যদি কোনো গেস্ট আসে বা কোনো বৃদ্ধ কোনো গেস্ট আসে, তাহলে তাকে ঘুম থেকে উঠে যদি তোমার টয়লেটটা অনেক দূরে হয়, তাহলে তোমাকে তাকে অনেক হাঁটে অনেক দূর যাইতে হবে, আবার তার হচ্ছে ঘুমের প্রবলেম হবে। এই জিনিসগুলা হচ্ছে মাথায় রাখবে, মানে এগুলা হচ্ছে বেসিক। যদিও আর্কিটেক্ট যারা আছে তারা তো আরো অনেক কিছু ওরা কনসিডার করে আর কি। আর বাংলাদেশে তো এগুলো প্র্যাকটিস হয় না। আমরা হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা হচ্ছে 5 তলা আর নিচে প্ল্যান করতে পারবো, কিন্তু 5 তলার উপরে গেলে 6 তলা গেলেই তোমার কাছে আর্কিটেক্টের সিগনেচার লাগবে, তখন তোমার সিগনেচারে হবে না। তুমি যখন এখানে যে এক ফ্রেন্ডের হেল্প নিছো, তুমি তো এখানে যে ড্র করছো, লেআউটটা যে ড্র করছো, এটা বুঝতে পারছো? স্যার এত বেশি বুঝি নাই, মোটামুটি স্যার কিছু টিউটোরিয়াল দেখছিলাম ইউটিউবে আর কি। আমার স্ক্রিন দেখা যায় ক্যাডের, অটোক্যাড ওপেন করা। জি স্যার। এখানে এটা তোমার মনে হয় প্ল্যান। তো এটা হচ্ছে দেখো, এখানে ড্র করছো বিম কলাম এই সাইডে, আর এই সাইডে হচ্ছে তোমার প্ল্যান। এখন এখানে স্টোর, বেডরুম অনেকগুলা দিছো। এখন দেখো তোমার এখানে কি পুরাটাই হচ্ছে ওয়াল, তোমার প্ল্যান এটা। তাহলে তুমি এই বরাবর একটা হচ্ছে বিম টানবা। তারপরে তোমার এই যে এই সাইডে হচ্ছে টোটালটাই কি খেয়াল করবা, এই যে তোমার প্লেনে এটা কি টোটালটাই কি ওয়াল আছে না? তাহলে তুমি যদি এ বরাবর হচ্ছে বিম দাও, তাহলে পুরাটাই কি ওয়ালের উপরে আসতেছে, রুমের ভিতরে বেডরুমে আসতেছে না। তারপরে এই জায়গায় হচ্ছে তোমার ওয়াল আছে, লেখাগুলো দেখা যায় স্ক্রিনে। জি স্যার। এই জায়গায় ওয়াল আছে, তো তুমি এই বরাবর একটা বিম টানো, ঠিক আছে। এখন দেখো এখানে হচ্ছে এই যে এপাশে একটা ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে, আবার এই সাইডে এখানে একটা ওয়াল দিছো, তুমি এপাশে একটা দিছো। তাহলে এখানে তুমি বিমটা কোন পাশ দিয়ে নিয়ে যাবা, এটা একটা হচ্ছে। এখন এখানে তো তোমার সোজা, এখানে তো যেহেতু তোমার ওয়াল আছে, তাহলে তোমার এই বরাবর এখানে বিম টানলা, এপাশে তো যেহেতু আছে এপাশে টানছো, আর চারপাশে তো হবেই। এখন তোমার প্রবলেম ফেস করবা কোন জায়গায়, এই জায়গায় যে এই সাইডে দিবা না এই সাইডে দিবা। এখন এটা দেখবা যে কোন বরাবর টানলে হচ্ছে তোমার বিমটা রুমের ভিতরে আসবে না। এখন দেখো এই বরাবর যদি আমি টানি তাহলে আসবে, যদি ভার্টিক্যাল টানি তাহলে আসবে, রুমের ভিতরে আসবে না। এখানে যদি টানি তাহলে আসবে না। এখন দেখো এখানকার থেকে এই ডিস্টেন্স যদি অনেক বেশি হয়ে যায় আমার, তুমি তো টানছো হচ্ছে এখানে বিম, তাহলে এই ডিস্টেন্সটা কি হলো, এই ডিস্টেন্সটা যদি বেশি হয়ে যায়, তখন যদি আমার ডিফ্লেকশন কন্ট্রোল করা লাগে, তাহলে আমার এই যে এখানে বেডরুম আছে, এখানে যদি আমি হচ্ছে সেকেন্ডারি বিম দিতে পারি, এই জায়গায় সেকেন্ডারি বিম টানতে পারি, অথবা এই জায়গায় আমি সেকেন্ডারি বিম দিতে পারি। বুঝতে পারছো? তুমি যে এখানে টানছো, এই যে এটা
এখানে টানছো এই পর্যন্ত এখানে নিয়ে আসছো, এখানে কিন্তু তোমার হচ্ছে লিভিং রুমটা আছে, এই জায়গায় কোনো প্রবলেম নেই, কারণ তোমার এখানে হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং রুম, এটা এখানে ঠিক আছে, এদিকে ঠিক আছে। আবার তুমি যখন এখানে নিয়ে আসছো, এখানে তোমার একটা হচ্ছে বেডরুম আছে, এই যে এখানে বেডরুম আছে, এপাশেও তোমার সেম জিনিস, এপাশেও বেডরুম আছে। তাহলে তুমি যদি এটা না দাও আর এটা যদি না দাও তাহলে কি হবে? এ পর্যন্ত আসে থেমে যাবে এটা, আর এটা এই পর্যন্ত এসে থামবে এখানে। যদি কলাম থাকে তাহলে তো তোমার সেকেন্ডারি বিম হবে না, আর যদি কলাম থাকে তাহলে যদি কলাম না থাকে তাহলে এটা সেকেন্ডারি বিম হবে, আর যদি কলাম না থাকে তাহলে মেইন বিম হবে। আর সব থেকে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে পজিশনিংটা, কলাম পজিশনিংটা যাতে আমার ঠিক মতো হয়। এবং বলছিলাম যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 15 থেকে 16 ফিটের নিচে রাখার জন্য স্পেসিংটা, এক কলাম থেকে আরেক কলামের ডিস্টেন্স যাতে 15 থেকে 16 ফিটের নিচে থাকে, তাহলে আমার হচ্ছে এই বিমের সাইজ গুলোও কম আসবে, আর নিচের হচ্ছে ফুটিং এও প্রবলেম হবে না। তো আর যত স্প্যান আমার বেশি হবে তত আমার হচ্ছে কলামের সাইজও বেশি আসবে, এবং হচ্ছে নিচে ফুটিং এর এই জায়গাটা অনেক বেশি লাগবে, ডাইমেনশনটা অনেক বেড়ে যাবে। এখন বলো কেউ একজন কি বুঝলা? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার যদি একটু বলতেন। আর অন্য কেউ? সবাই ডিসকানেক্ট হয়েছে? আমি বললাম হচ্ছে যে সাইড দিয়ে হচ্ছে তোমার ওয়াল গুলো আছে, প্ল্যান যখন করলা, এই প্ল্যান তো কমপ্লিট করার পরে যে সাইড দিয়ে তোমার হচ্ছে ওয়াল গুলা আছে সেই বরাবর তুমি বিম টানবা, এবং খেয়াল করবা যাতে হচ্ছে বেডরুম গুলার উপরে বিম গুলা না আসে, আর আসলেও যাতে খুব কম সংখ্যক। আর প্রত্যেকটা রুমের মধ্য দিয়ে তোমার বিম গেল, তাহলে সেটা খারাপ দেবে। এখন যে কোনো মানে কন্ট্রোল করতে পারতেছো না, একটা রুমের উপর দিয়ে গেলেও কোনো প্রবলেম নাই, কিন্তু সব রুমের উপর ভিতর দিয়ে যদি তোমার হচ্ছে বিম টানো, তাহলে রুমের যে হচ্ছে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। তো এর জন্য খেয়াল করবা যে রুম গুলার ভিতর দিয়ে যাতে হচ্ছে বিম না যায়, সেদিকে খেয়াল করবা। স্যার তাহলে কি মাঝখানে যে দুইটা বিম আছে সেগুলো কেটে দিব, মানে মাঝখানে যেগুলো লাল দাগ এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে তোমার এই যেহেতু এখানে বেডরুম আছে একটা, এখানে বেডরুম আছে, এখানে সে বিম টানছে, এখন আমি যদি এখানে বিম না দেই তাহলে এই স্ল্যাবটা কি হচ্ছে যে অনেক বড় হয়ে গেল না? তখন এটা কোন ওয়ান ওয়ে স্ল্যাব হবে, টু ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে যদি এটা ঠিক আছে থাকলো, যদি কোনো ক্ষেত্রে এই স্ল্যাবটার হচ্ছে আমি ডিফ্লেকশন কন্ট্রোল করতে না পারি, যদি ডিফ্লেকশন কন্ট্রোল করতে না পারি, তাহলে তখন আমি হচ্ছে এখানে উপায় না দেখে এখানে আমি বিম দিব, তাহলে আমার ডিফ্লেকশন কন্ট্রোল। তাহলে স্যার অ্যানালাইসিস করার পর এটা দিতে হবে, মানে যদি ডিফ্লেকশন হয় তো। এই যে অ্যানালাইসিস করার পর আমাদের চেক করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা, যদি চেকিং এ সবকিছু ঠিক না থাকে তাহলে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে। তো সবচেয়ে যেটা কলামের পজিশনিং গুলো যাতে ঠিক মতো হয়। যেমন এখানে যে কলাম পজিশনিং গুলো দিছে মোটামুটি ঠিক আছে, এখানে কলাম দিছে, এখানে কলাম দিছে, এই যে এই জায়গায় যে একটা কলাম আছে, এই যে এখানে একটা কলাম দিছে, এই কলামটা তো আছে, লাগবেই, এই কলামটা ম্যান্ডেটরি লাগবে সিঁড়ির জন্য। এখন আমি যদি এই কলামটা না দেই কোনো প্রবলেম হবে? এই কলামটা যদি আমি না দেই তাহলে আমার কোনো প্রবলেম হবে না, কারণ এখানে এটা সেকেন্ডারি বিম আসে, এখানে অ্যাটাচ হবে, তাহলে হচ্ছে খরচ একটু কমবে। আর এখানে যদি আমি হচ্ছে এডিশনাল কলাম দিতে চাই তাহলে আবার এখানে হচ্ছে তোমার এই এখানে কম্বাইন ফুটিং আসবে, মানে খরচটা একটু বাড়ে যাবে আর কি। তো আমি এখানে না দিলেও কোনো প্রবলেম নাই, তাহলে এখানে একটা কলাম, এখানে একটা কলাম, আর এটা সেকেন্ডারি এসে এড হইল। তারপরে এখানে যেমন হচ্ছে কলাম দিয়েছে ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে।
যা শুধু এখানে একটা কলাম বেশি অতিরিক্ত হয়ে গেছে। আর এমন যাতে না হয় আবার রুমের মাঝখানে কলাম আসলো, এটাও যাতে না হয় আর কি, সবকিছু খেয়াল রাখতে হবে। আর যে সেন্টার টু সেন্টার, এই বিম কলাম লেআউট ড্র করার পর এই সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স, এই সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা আমার লাগবে। এই সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা হচ্ছে আমাকে ইটিএফসে ইনপুট দিতে হবে, এখানকার সেন্টার টু সেন্টার ডিসটেন্স। স্যার আমরা বিমে যে নাম্বার মানে নাম্বারিং দেই যে B1 B2 এই ক্ষেত্রে স্যার আমরা সাইজটাও দেই, তো বিমের সাইজটা কিরকম দিতে হবে? আসতেছে এটা। এখন প্ল্যান আর অবশ্যই প্রত্যেকটা তোমরা যে প্ল্যান গুলো করতেছো নর্থ সাউথ কোন দিকে, ডিরেকশন গুলো দিবা। ডিরেকশন না দিলে প্ল্যান হচ্ছে কেউ বুঝবে না যে তোমার আসলে কোন দিকে কি। যাই হোক, এ হচ্ছে তোমার প্ল্যান গুলা ভালো করে কারেকশন করে ঠিক করবা। হ্যাঁ, আর গত ক্লাসে যে যেগুলো ছিল বলছিলাম যে হালকা পাতলা কোডের যে বিষয়গুলো ছিল ওগুলো দেখছিলা, ডেড লোড, লাইভ লোড? দেখো নাই? ডেড লোড, লাইভ লোড এগুলা দেখতে বলছিলাম। ফাইভ টু ফোর আছে, 5 to 4? ফাইভ টু 4, 5 to 0? জি স্যার। 5 to 0 দেবাশিস বিশ্বাস বললো দেখি, তোমাদের যে হচ্ছে এই যে বিল্ডিং, যে বিল্ডিং এ হচ্ছে তোমরা হোস্টেল থাকো, এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে যে থাকো, সেই হোস্টেলটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরির কততে আসবে? স্যার এটা বলতে অকুপেন্সি ক্যাটাগরি পড়ছিলাম কয়টা? 4টা, 1 2 3 4 পড়ছিলাম। জি স্যার। তাহলে তোমার ওই হোস্টেলটা কোন ক্যাটাগরিতে আসবে? স্যার তো মনে নেই স্যার। মনে নাই, পড়াশোনা করো নাই তাই মনে নাই, বা ক্লাস করলে তো মনে থাকার কথা। 505 ইয়েস স্যার। বলো কোন ক্যাটাগরিতে আসবে? স্যার একটু দেখতে হবে, অকুপেন্সি তো A থেকে M পর্যন্ত অনেকগুলো ছিল। ওটা তো অকুপেন্সি ক্লাসিফিকেশন ছিল A থেকে, কিন্তু অকুপেন্সি ক্যাটাগরি যে আমরা 4টা ভাগে ভাগ করছিলাম। ও স্যার যে 1 2 1 3 4 এটা ছাড়া যেগুলো আছে এটা আমরা মনে হয় 2 নম্বরটার পরে। হ্যাঁ, এখন তাহলে তোমার হোস্টেলটা কোন ক্যাটাগরিতে পড়বে? এটা তো স্যার রেসিডেন্সিয়াল নাকি? এটা তো রেসিডেন্সিয়াল, এটা তো পাবলিক স্যার। পাবলিক। তাহলে পাবলিকের কোন মানে কি ছিল ওখানে? একটু দেখতে হবে স্যার, রাইট না মনে নাই। মনে না থাকলে পড়াশোনা করো নাই তাহলে এই জন্য। মানে দেখছি স্যার, এমনি মুখস্থ বা এরকম স্পেসিফিকলি মনে নাই, দেখলে মনে হয়। আরেকজনকে জিজ্ঞেস করি। 514 ফজলুল করিম, 514। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বলো দেখি যে হসপিটাল গুলোতে হচ্ছে আমার ইমার্জেন্সি সার্ভিস ফ্যাসিলিটিস আছে, সার্জারি ফ্যাসিলিটিস আছে, সেই হাসপাতাল গুলা কোন ক্যাটাগরিতে আসবে? এগুলো স্যার পড়ি নাই স্যার। পড়ো নাই কেন? আজকে স্যার আমার আপুর শ্বশুরই মারা গেছিলেন কিছুদিন আগে, আজকে ফ্রাইডেতে ওনার একটা ওই ছিল স্যার, সেজন্য আপুর বাড়িতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, 515 অমিত আছে, 515 অমিত। আদাব স্যার। বলো।
তুমি বলে দেখি যে হাসপাতাল যেগুলাতে হচ্ছে সার্জারি এবং হচ্ছে এই অন্যান্য ফ্যাসিলিটিস থাকবে, ইমার্জেন্সি ফ্যাসিলিটিস থাকবে, সেগুলা কোন ক্যাটাগরিতে আসবে? স্যার এটা মেবি 4 নাম্বারটা ছিল। মেবি ছিল, আবার কেন? স্যার মানে গুলাই ফেলছি। ঠিক আছে, 4 নাম্বারে আসবে, হ্যাঁ কনফিডেন্টলি বলতে হবে কিন্তু 4 নাম্বার। আর যদি ইমার্জেন্সি এবং হচ্ছে সার্জারি ফ্যাসিলিটিস না থাকে তাহলে কোন ক্যাটাগরিতে যাবে? শুধু হচ্ছে হেলথ কেয়ার। বুঝি নাই স্যার, ইমার্জেন্সি আর স্যার ইমার্জেন্সি এবং সার্জারি ফ্যাসিলিটিস নাই, শুধু এমনি সেবা দেওয়া হয় হাসপাতালে, তাহলে সেটা কোন ক্যাটাগরিতে যাবে? তাহলে ওটা স্যার 3 নাম্বার। তাহলে ওটা 3 নাম্বার। আর তোমাদের যে এই যে স্কুল কলেজে যে ইয়াগুলো, এগুলো কোন ক্যাটাগরিতে আসবে? স্যার এটা যেহেতু পাবলিক তাইলে তো স্যার 2 নাম্বারে থাকার কথা। 2 নাম্বারে কেন থাকার কথা? এখানে তোমরা একসাথে অনেকগুলা থাকো না, হ্যাঁ তাইলে 3 নাম্বার স্যার। তাহলে তোমার এটা 3 নাম্বারে আসবে। আর রেসিডেন্সিয়াল যেগুলো হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি, ডুয়াল ফ্যামিলি থাকে, ওগুলো 2 নাম্বার। রেসিডেন্সিয়াল গুলো আসবে হচ্ছে তোমার 2 নাম্বারে। আর যেগুলো হচ্ছে এগ্রিকালচার যে বিল্ডিং গুলা ফ্যাসিলিটিস, সেগুলো হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে আসবে? এগ্রিকালচারাল এগুলো 1। এগ্রিকালচার গুলোতে 1, মানে ওগুলো হচ্ছে আমার যে হিউম্যান যে রিস্ক সেটা হচ্ছে কি কম। কম। তাহলে আমাদের নাম্বারিং যে 1 থেকে 4 করছি সেগুলো হচ্ছে কম থেকে বেশি। বেশিতে যাচ্ছে আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখন আজকের মূল ইয়াতে আসি। এগুলা হচ্ছে সফটওয়্যারে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু দেখতে হবে, কারণ সফটওয়্যারে সব জিনিসগুলো আমাদের লাগবে। তো এখন হচ্ছে আসি যে মিনিমাম আমাদের যে কনক্রিট স্ট্রেংথ, মিনিমাম কনক্রিট স্ট্রেংথ যেটা মিনিমাম কনক্রিট স্ট্রেংথ 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার আর হচ্ছে 17 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখানে এটা কোডে স্পেসিফাই করা আছে। এখন এটা কোন কোডের কোন জায়গায় দেওয়া আছে? কোডের হচ্ছে চ্যাপ্টার পার্ট 6 এর চ্যাপ্টার হচ্ছে 5 এ যাব। পার্ট 6 এর চ্যাপ্টার 5 হচ্ছে চ্যাপ্টার 5 এর হচ্ছে সেকশন 554, সেকশন 554। এই যে এখানে দেওয়া আছে মিনিমাম কনক্রিট স্ট্রেংথ। এখন মিনিমাম কনক্রিট স্ট্রেংথ ফর স্ট্রাকচারাল ইউজ অফ রেইনফোর্স কনক্রিট শ্যাল বি 20 MPa, যেটা নিউটন পার মিলিমিটার স্কয়ার। 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে জেনারেল। আর যদি তোমার বিল্ডিংটা 4 তলা হয় তাহলে তুমি 17 ইউজ করতে পারবা, 17 নিউটন পার মিলিমিটার স্কয়ার ইউজ করতে পারবা যদি 4 তলা তার নিচে হয়। কিন্তু এর উপরে গেলে অবশ্যই তোমাকে মিনিমাম, এটা কিন্তু যে এটা ইউজ করতে ম্যাক্সিমাম এটা না, এটা হচ্ছে মিনিমাম। এই 20 এর নিচে তুমি নামতে পারবে না, 20 এর নিচে নামতে পারবে না। আর যদি 4 তলা এখানে বলছে ফর বিল্ডিং আপ টু 4 স্টোরি, 4 বা তার নিচে মিনিমাম হচ্ছে তোমাকে 17, এর নিচে নামতে পারবে না তোমার যে স্ট্রেংথ, কনক্রিটের স্ট্রেংথ। এখন 20 MPa আর হচ্ছে 17 MPa তোমরা বুঝো, তোমরা তো হচ্ছে কনক্রিটের সিলিন্ডার টেস্ট করছো, কিপ টেস্ট করছো, এগুলো কিভাবে বের করে? তোমরা সিলিন্ডার টেস্ট করছো না তোমাদের ল্যাবে? টেস্ট করছো কি? কনক্রিটের স্ট্রেংথ টেস্ট করো নাই? 7 দিন, 14 দিন, 28 দিনের স্ট্রেংথ বের করো। কিউব করছো, সিলিন্ডার করো নাই? কেন সিলিন্ডার করো নাই কেন? কোনটা বেশি জনপ্রিয়, সিলিন্ডার না কিউব? সেটা এখানকার ইস্যু নাই, তোমরা নিজেরাই ই করে নিবা, না হলে এই জিনিসগুলো না গ্যাপ থাকলে পরে অনেক কিছু প্রবলেম ফেস করবো।
আচ্ছা, এখন কনক্রিটের স্ট্রেন্থ এটা, এখন তো অনেক মানে রেডিমিক্স কনক্রিট, তোমার হাই স্ট্রেন্থ কনক্রিট, হাই স্ট্রেন্থ ডিউরেবল কনক্রিট, অনেক ধরনের কনক্রিট আছে। এটা তোমরা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ার কথা। এখন আসছে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে তোমার কি? বলো দেখি একজন, মডুলাস অফ ইলাস্টিসিটি কি? বলো একজন, মডুলাস অফ ইলাস্টিসিটি। স্যার স্ট্রেস আর স্ট্রেইনের রেশিও। স্ট্রেস আর স্ট্রেইনের রেশিও। এখন এই মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদেরকে বের করতে হবে। আমরা যে এই যে ইটাইপস এর ইনপুট দিব, আমাদের এটা লাগবে, মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশন করতে হবে। এখন হচ্ছে কোড স্পেসিফাই করে দেওয়া আছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি কিভাবে বের করবা। এটা হচ্ছে এই ACI 31819 যে কোড আছে, এই কোড অনুযায়ী এরা বলে দিছে যে ফর ভ্যালু WC বিটুইন 1440 থেকে 2560 কেজি পার মিটার কিউব এর মধ্যে যদি থাকে, তাহলে তোমার EC সমান WC 1.5.0.043 রুট ওভার F'(c). আর যদি নর্মাল ওয়েট কনক্রিট হয় তাহলে হচ্ছে এটা। এখন লাইট ওয়েট কনক্রিট কি আর নর্মাল ওয়েট কনক্রিট কি, এটা হচ্ছে ডেফিনেশন আছে। তো এখন নর্মাল ওয়েট এবং লাইট ওয়েট কনক্রিটের তোমার এখানে দেওয়া আছে যে লাইট ওয়েট কনক্রিট কোনটা। লাইট ওয়েট কনক্রিট হচ্ছে লাইট ওয়েট এগ্রিগেট থাকবে এবং সেই এগ্রিগেট গুলার হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক সেটা অবশ্যই ASTM C56 এই যে কোড আছে, এই কোড অনুযায়ী তোমার যে ডেনসিটি আসবে সেটা 1440 থেকে 2160 যদি থাকে, 1440 থেকে 2160 কেজি পার মিটার কিউব যদি থাকে, তাহলে তোমার হচ্ছে লাইট ওয়েট কনক্রিট। ম্যাটেরিয়ালস যে এগ্রিগেট ইউজ করবা সেটা অবশ্যই এই কোড স্যাটিসফাই হতে হবে, ASTM C567, এবং ডেনসিটি 1440 থেকে 2160 যদি থাকে, তাহলে তোমার হচ্ছে লাইট ওয়েট। আর নর্মাল ওয়েট কনক্রিট কোনটা, যে এখানে যে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট যে ইউজ করবা সেটা অবশ্যই ASTM C33 যে কোড আছে সেই কোডটা অবশ্যই ফিল আপ মানে স্যাটিসফাই করতে হবে, এবং ডেনসিটি থাকবে হচ্ছে 2160 কেজি পার মিটার কিউব। জেনারেলি 2160 থেকে 2500 তোমার গিয়ে হচ্ছে কেজি পার মিটার কিউব থাকে। তো এখানে হচ্ছে তোমার এখন এগ্রিক যে কনক্রিটটা তোমার ডিজাইন করার সময় যে ইউজ করবা, কোন এগ্রিগেট ইউজ করবা, নর্মাল ওয়েট এগ্রিগেট কনক্রিট ব্যবহার করবা না লাইট ওয়েট কনক্রিট ব্যবহার করবা। এই জন্য হচ্ছে প্রত্যেকটা কনস্ট্রাকশন করার আগে তোমার হচ্ছে টেস্ট করতে হয়, ম্যাটেরিয়ালস এর টেস্ট করতে হয়, তারপরে কনক্রিটের টেস্ট আছে, আর তারপর হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন হওয়ার পর নন ডিস্ট্রাকটিভ টেস্টিং আছে, যেটা তোমরা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এর নামগুলা পড়ার কথা ক্লাসে, জানি না পড়ছো কিনা। তো এখন হচ্ছে লাইট ওয়েট কনক্রিট এবং নর্মাল ওয়েট কনক্রিট যদি ব্যবহার করো, এখানে আবার একটা ফ্যাক্টর আছে লাইট ওয়েট ফ্যাক্টর, যেটা যদি লাইট ওয়েট কনক্রিট ব্যবহার করো তাহলে তার এখানে ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরটা কোথায় দেওয়া আছে, পার্ট 6 এ চ্যাপ্টার 6 এর 6.1.9 এ যাবা, সেখানে দেওয়া আছে লাইট ওয়েট কনক্রিটের জন্য 0.75, আবার নর্মাল ওয়েট কনক্রিটের জন্য হচ্ছে 1। এই ভ্যালুটা লাগবে যদি তুমি হচ্ছে ইনপুট দিতে হবে এই টেস্টে, যদি হচ্ছে তুমি লাইট ওয়েট কনক্রিট ইউজ করো। এখন তুমি লাইট ওয়েট নর্মাল ওয়েট দিয়ে কনক্রিট তুমি হচ্ছে ডিজাইন করলা, কিন্তু ফিল্ডে গিয়ে তোমার কাজ হইলো, মানে যে কনস্ট্রাকশন কাজ হলো, সেখানে যে কনক্রিটটা তারা তৈরি করলো সেটা হয়ে গেল লাইট ওয়েট, তাহলে কিন্তু তোমার ডিজাইন অনুযায়ী কনস্ট্রাকশন হইলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। তোমাকে যেটা হচ্ছে ফিল্ডে অ্যাপ্লাই হবে সেই কনক্রিটের সেই প্রপার্টিটা নিয়ে তোমাকে হচ্ছে ডিজাইন করতে হবে এবং কনফার্ম করতে হবে যে এই জন্য প্রত্যেকটা সাইডে তোমার গিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার রাখতে হয়, এবং হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল যেটা মেনটেন করতে হয়। তো এই তুমি যেখানে ডিজাইন করবা যেই ডেনসিটি কনক্রিট নিয়ে
লাইট ওয়েট হোক অথবা নর্মাল ওয়েট হোক অথবা হচ্ছে তোমার হায়ার স্ট্রেংথ কনক্রিট হোক, ওই কনক্রিটটা অবশ্যই ফিল্ডে স্যাটিসফাই করতে হবে, না হলে আবার বিল্ডিং ক্র্যাক হবে বা ভেঙে পড়বে, এটা প্রবলেম। এখন আর এটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে আমরা কখন লাইট ওয়েট কংক্রিট ইউজ করবো আর কখন নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করবো। কিসের ক্যাটাগরি? যে বিল্ডিং ক্যাটাগরি গুলা যে ছিল 1 2 3 4, বিল্ডিং ক্যাটাগরি 1 2 3 4 তো সেটার সাথে এটার কোনো ইয়া নাই। তো কখন আমরা কোন টাইপের কংক্রিট ইউজ করব? এখন তো যত ভালো কনক্রিট হবে সেটাই তো সবাই ডিজার্ভ করে যে অবশ্যই যেতে ভালো হয়। এখন আমরা যে এই যে তোমার কনক্রিট নর্মাল ওয়েট হোক অথবা হচ্ছে লাইট ওয়েট হোক, এখন বিল্ডিং তো করলাম, এখন যেই এটার উপর ডিপেন্ড করে আবার তোমার হচ্ছে এই যে ডিজাইনের উপর ইফেক্ট করবে এটা। এই যে কনক্রিটের যে ইসির ভ্যালুটা যে আমরা ইনপুট দিব, লাইট ওয়েটের ক্ষেত্রে ইসি একটা বের হবে, নর্মাল ওয়েটের জন্য বের হবে, বা অন্য স্ট্রেংথের কনক্রিট ধরলে সেটার ক্ষেত্রে বের হবে। এটা হচ্ছে তোমার অ্যানালাইসিস ডিজাইনে হচ্ছে ইফেক্ট করবে। যদি হচ্ছে তোমার কনক্রিটের স্ট্রেংথটা বেশি হয়, তুমি যদি বেশি নিতে পারো, তাহলে তোমার ওই ক্ষেত্রে তোমার যে চেকিং গুলা, তারপর ডিফ্লেকশন, এগুলা হচ্ছে অনেক কিছু কন্ট্রোল হবে। কিন্তু তুমি যদি লাইট ওয়েট কনক্রিট বা আরো খারাপ কনক্রিট নিয়ে যদি তুমি হচ্ছে ডিজাইন করো, দেখবে সেখানে তোমার বিমের সেকশন বা কলামের সেকশন গুলো বেশি লাগতেছে, রেইনফোর্সমেন্ট বেশি লাগতেছে। তো এটা হচ্ছে তোমার আর কি। এখন তোমার হচ্ছে ফিল্ডে ক্লায়েন্ট কোনটা নিয়ে কাজ করতে চায়। এখন অনেকে হচ্ছে ব্রিক চিপস নিয়ে কাজ করতে চায়, বা অনেকে স্টোন চিপস নিয়ে কাজ করতে চায়। তো যেটা স্টোন চিপস নিয়ে সেটা তো অবশ্যই ভালো হবে, আর ব্রিক চিপস সেটা তো তোমার লাইট ওয়েটের মধ্যে আসবে। তুমি কি ক্লিয়ার হয়েছো না আরো কিছু আছে বলো? জি স্যার, বুঝতে পারছি। এখন ইসি বের করার যে ইকুয়েশন যেটা আছে WC 1440 থেকে যদি 2500 হয়, তাহলে এই ইসি আর নরমাল ওয়েট কনক্রিটের জন্য 47/f', আর যদি ব্রিক এগ্রিগেট হয়, যদি ব্রিক এগ্রিগেট ইউজ করে, এই যে এটা হচ্ছে তোমার অবশ্যই স্টোন চিপস, কিন্তু এই সূত্র ইউজ করলে স্টোন চিপসের কনক্রিট ইউজ করতে হবে অবশ্যই। আর ব্রিক চিপসের হলে তোমাকে এই যে এটা 3750/f', ব্রিকের হলে এটা ইউজ করে কাজ করতে হবে, আর স্টোন চিপস নিলে তোমার হচ্ছে এই সূত্র নিয়ে কাজ করতে হবে। এটা এমপিএ তে দেওয়া আছে, আর হচ্ছে এখানে তোমার যদি পাউন্ডে নিতে চাও তাহলে এখানে ইসি এর ইকুয়েশন দেওয়া আছে, আর নরমালি যেটা আমরা করে থাকি 57,000/f', এবং এখানে অবশ্যই তোমার হচ্ছে যে ডেনসিটি 145, আমরা ধরি 150 পাউন্ড পার ফিট কিউব আর কি। এই সূত্র তো জানো, এই সূত্রটা হয়তো বা এখন এটাও ইউজ করতে পারো, এটা ইউজ করো, তবে অবশ্যই এটা তোমার হচ্ছে স্টোন চিপস। আর যখন হচ্ছে আবার এই ব্রিক চিপস ইউজ করবা, তখন আবার হচ্ছে এটা ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা সম্ভবত হবে 47,000/f'। ব্রিকের ক্ষেত্রে কমে যাবে, স্টোনের ক্ষেত্রে এটা থাকবে। যখন এখানে ভ্যালুটা কমে যাচ্ছে, তাহলে তখন বুঝতেছো যে তোমার ওইদিকে সেকশন গুলো বাড়বে। তো এই জিনিসটা খেয়াল রাখবা যে ফিল্ডে যেটা ক্লায়েন্ট যে এগ্রিগেট নিয়ে কাজ করবে, ওটা কনফার্ম হয় সেটা নিয়ে ডিজাইন করতে হবে। এখন তুমি ডিজাইন করলে স্টোন চিপসের ইকুয়েশন দিয়ে, ফিল্ড হলো ব্রিক চিপসের, তাহলে এখন কোনো গন্ডগোল হইলে, বাংলাদেশে তো কোনো আইন নিয়ম কানুন মতো হয় না, তখন ধরবে তোমারে বিল্ডিং ফাটল হলো কেন, দেন অনেক কিছু। তো এখানে যে আমি যে তোমার লাইট ওয়েটের যে ফ্যাক্টরটার কথা বললাম 0.75, এখানে আরো কিছু কথা আছে, ওটা দেখবা হচ্ছে যে বললাম পার্ট 6 চ্যাপ্টার 6 এর তোমার 6.1.9 ওখানে। তো ওখানে তোমার হচ্ছে আরো ইকুয়েশন দেওয়া আছে। তো নরমালি হচ্ছে 0.75 এ আমরা ইউজ করি। এটা গেল হচ্ছে কনক্রিটে তোমার এই মডুলাস অফ ইলাস্টিসিটি আর স্ট্রেংথ। আর রিভারের ক্ষেত্রে হচ্ছে যেটা রিভার গেট হচ্ছে তোমার 60 গ্রেডের আছে, আর 72 গ্রেড আছে। এখন আমরা নরমালি যে 40 গ্রেডও আছে।
60 গ্রেড 72 গ্রেড, এটা তো এখন মানে সবাই যেহেতু বেশি 72 গ্রেড, সবাই 72 গ্রেড ইউজ করতে চায়, কিন্তু বেশি ইউজ করলে কি বেশি ভালো না খারাপ? তোমাদের জেনারেল আইডিয়া থেকে বলো দেখি, একজন বলো দেখি। বলতে পারবা? কারো কোনো রেসপন্স নাই। স্যার প্রয়োজনের অতিরিক্ত স্যার ব্যবহার করা ভালো না, কারণ ইকোনমিক্যাল হবে না যেখানে স্যার। এখন হচ্ছে এখানে 72 গ্রেড 60 গ্রেড, আমরা যে ইকুয়েশন গুলা সবকিছু ডেভেলপ করা এগুলা দেখবো যে সব 60 গ্রেডের, 72 গ্রেডের না। এখন তোমার 72 গ্রেডের ক্ষেত্রে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, কনক্রিটের যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এখন তুমি 72 গ্রেড ইউজ করলা আর হচ্ছে কনক্রিট ইউজ করলা, হচ্ছে লো স্ট্রেংথ ইউজ করলা, তাহলে তোমার সেখানে ম্যাচিংটা হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে কনক্রিট আগেই তোমার কি হবে, ম্যাচ না হলে তোমার একটা ক্র্যাক হবে। তো সুতরাং কনক্রিটের হচ্ছে স্ট্রেংথ আর হচ্ছে রিভারের স্ট্রেংথটা তোমার সামঞ্জস্য হতে হবে। এখন কনক্রিটের স্ট্রেংথ কম, রিভার স্ট্রেংথ বেশি, তাহলে কিন্তু আবার তোমার ওখানে এই তোমার ক্র্যাকিং এখন ডেভেলপ করবে, ক্র্যাক ডেভেলপ করবে। তো আমরা সাধারণত যে কনক্রিটের এই যে ফিল্ড লেভেলে হোক, এখন বড় বড় যেগুলা প্রজেক্ট কোম্পানি যেগুলা বড় বড় কাজ করে সেগুলোর ক্ষেত্রে ওরা তো হচ্ছে রেডিমিক্স এর মাধ্যমে হচ্ছে কনক্রিট ওরা স্পেসিফাইড স্ট্রেংথ নিয়ে হচ্ছে ওভাবে ওরা ডিজাইন করে, মিস ডিজাইন করে। ওরা মনে করে যে আমি এই 60 MPa বা 70 MPa এর কনক্রিট ইউজ করবো, তাহলে ওরা মিস ডিজাইন করে ওভাবে কনক্রিট বানায়। তো সেই ক্ষেত্রে সেটা নর্মালি যে বিল্ডিং গুলা হচ্ছে সেগুলো তো ওইভাবে রেডিমিক্স করে তো আমরা হচ্ছে কনক্রিট তৈরি করি না, মিস্ত্রিরা বানায় শেষ। এক্ষেত্রে 60 গ্রেড ইউজ করাটাই বেটার হবে আর কি। তো এখন হচ্ছে এই 60 গ্রেডের রডের হচ্ছে আমাদের যে ইল্ড স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ লাগবে। তো ইল্ড স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ কি? ইল্ড স্ট্রেংথ কি কনক্রিট এই রিবারের তোমরা হচ্ছে এই টেস্ট করছো টেনসাইল স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ রিবারের? রিবারের তো টেস্ট করার তো তোমাদের এখানে কোনো ইকুইপমেন্ট ইউটিএম মেশিন নাই, করার কথাও না, কিন্তু এমনি ক্লাসে তো দেখানোর কথা। ইল্ড স্ট্রেংথ কি আর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ কি? না স্যার, করানো হয় নাই স্যার এটা। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সেশনালে করা নাই এগুলা? স্যার রিভার গ্রেডেরটা করানো হয় নাই আর কি। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস তোমার যদি রিভারের টেনসাইল স্ট্রেংথ কিভাবে ক্যালকুলেশন করবা, ইলংগেশন স্ট্রেংথ কিভাবে করবা, ইল্ড স্ট্রেংথ কিভাবে করবা, এটা যদি না জানো তাহলে কিভাবে পাস করছো? স্যার আমাদের এগুলো করা নেই স্যার ল্যাবে করানো হয় নাই, কিন্তু এই দেখানো হয় নাই, ক্যালকুলেশন করানো হয় নাই যে ইল্ড স্ট্রেংথ কি, টেনসাইল স্ট্রেংথ কি, ইলংগেশন কি, রিভারের স্ট্রেস স্ট্রেংথ ডায়াগ্রাম দিয়ে দেখানো, ক্যালকুলেশন করাই নাই। তেমন ভালো ক্লিয়ার ভাবে করা নেই স্যার। তাহলে তো কেমন হয়ে গেল ওটা, তো আলোচনা করলে তো আমাদের আসল জিনিস হবে না। তোমরা ওগুলো নিজ দায়িত্বে ভালো করে করে নিবা। তোমার ইল্ড স্ট্রেংথ কি, টেনসাইল স্ট্রেংথ কি, তারপরে ইল্ড স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ এর হচ্ছে কত পার্সেন্ট ইয়া হবে। তো আমি একটু যে ইয়া দিচ্ছি যে তোমার হচ্ছে ইল্ড স্ট্রেংথ যেটা হচ্ছে যে ইল্ডিং যেখানে হয় স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে, সেখানে তোমার হচ্ছে যে স্ট্রেংথ এটা লোড পাওয়া যায়, সেই লোডের এগেনস্টে যে এই যে রিভারের যে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ভাগ করলে যেটা পাওয়া স্ট্রেংথ সেটা হচ্ছে তোমার ইল্ড স্ট্রেংথ। আর টেনসাইলটা হচ্ছে তোমার ফ্র্যাকচারের আগে ভেঙে যাওয়ার সময় যে তোমার হচ্ছে ওখানে এই যে লোড পাবা, সেই লোড এবং যতটুকু পরিমাণ হচ্ছে এই যে ওই জায়গায় তোমার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া পাবা, সেই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যখন তুমি ভাগ দিবা তাহলে তোমার ওখানে হচ্ছে এই টেনসাইল স্ট্রেংথ পাবা, এত নিউটন পার মিলিমিটার স্কয়ার এমপিএ তে পাবা। তো এখানে টেনসাইল ইল্ড স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ। তো এখন তোমার হচ্ছে কোড অনুযায়ী আমাদেরকে এখন ভ্যালুগুলো নিতে হবে।
সেটা তুমি হচ্ছে ASTM 615 এর নাম শুনছো কিনা জানি না, ফেমা 356 এটা নাম শুনছো কিনা জানি না। এখন এই ASTM 615 অনুযায়ী তোমার 60 গ্রেডের yield strength কত, টেন্সাইল স্ট্রেন্থ কত নিতে হবে, আবার এটার এক্সপেক্টেড yield strength কত এবং এক্সপেক্টেড হচ্ছে টেন্সাইল স্ট্রেন্থ কত, এটা কোডে বলা আছে। এটা ASTM 615 আর তোমার ফেমা যে 365, আমার কাছে এখানে আছে ASTM 615, এটা অনলাইনে পাবা। এই যে এখানে তোমার যে টেন্সাইল রিকোয়ারমেন্ট আছে, টেন্সাইল স্ট্রেংথ, yield strength, গ্রেড হচ্ছে এই যে 60 গ্রেড, 60 গ্রেডের yield strength 60,000, এটা দেওয়া আছে ইউনিট কিসে, PSI এ। আর টেন্সাইল স্ট্রেংথ হবে তোমার হচ্ছে 90,000 হচ্ছে PSI। এটা হচ্ছে তোমার ASTM 615 যেটা। ফেমাতে ওটা একই সিস্টেম আছে, ফেমাতে যাবা হচ্ছে চ্যাপ্টার 5 এর স্টিলের হচ্ছে টেবিল নাম্বার আমরা মেইন ইটেলসে যাওয়ার আগে এই জিনিসগুলা মানে ওভারভিউ জানি, এটা তোমাদের সবকিছু জানা, কারণ এগুলা না ওভারভিউ করলে ওখানে গেলে আবার হচ্ছে কোনটা কোত্থেকে আসলো এগুলো আবার অনেক কোশ্চেন আসবে, এই জন্য যাতে না আসে। টেবিল 5.3 যে এই টেবিলটাতে যাবা, এখানে দেখবা যে এই যে এখানে টেবিল আছে, ফ্যাক্টর টু টেনসাইল লোয়ার বাউন্ড স্টিল প্রপার্টিজ টু এক্সপেক্টেড টেনসাইল প্রপার্টিজ। এখানে yield strength prior to এত হইলে স্পেসিফিকেশন কি, টেনসাইল স্ট্রেংথ 1961 সাল থেকে 1961 থেকে প্রেজেন্ট, এখানে দেওয়া আছে অনেকগুলো স্পেসিফিকেশন দেওয়া আছে। এখন দেখবা যে ASTM A615 কোন জায়গায় আছে। এখন এই টেনসাইল স্ট্রেংথ এবং হচ্ছে yield strength এইগুলোর মধ্যে যদি হচ্ছে না পাও ASTM 6A15, তাহলে চলে যাবা হচ্ছে এই যে এখানে টেনসাইল স্ট্রেংথ এবং yield strength। এখন এখানে দেওয়া আছে এক্সপেক্টেড, এখানে এক্সপেক্টেড এটার ফ্যাক্টর মানে এই এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ এবং এক্সপেক্টেড yield strength কত হবে, মিনিমামের কত হবে সেটার ফ্যাক্টর দেওয়া আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো নরমালি হচ্ছে 1.1 দিয়ে আর কি, 1.1 দিয়ে। এখন 60 গ্রেডের মিনিমাম yield strength হচ্ছে কত, 60,000, তাহলে এক্সপেক্টেড yield strength কত হবে, 60,000 ইন্টু 1.1 যা আসে আর কি 66,000। আর টেনসাইল স্ট্রেংথ হচ্ছে মিনিমাম কত, যেহেতু বলা আছে 90,000, তাহলে এক্সপেক্টেড কত হবে, এটাকে 1.1 দিয়ে গুণ দিলে যা আসে 99,000 PSI হবে এক্সপেক্টেড। তো এই কোডটা ঘাটাঘাটি করবো আমরা আর কি। তাহলে এই গেল হচ্ছে আমার ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, যেটা হচ্ছে F'(C) আর হচ্ছে FY, যেটা হচ্ছে FY হচ্ছে তোমার যে রিবার, আর ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিটের যেটা হচ্ছে EC বের করবা ওখানে, আর হচ্ছে কত স্ট্রেংথের কনক্রিট ব্যবহার করবা, F'(C) কত হবে, 3000 PSI বা 2500 PSI না 4500 PSI ইউজ করবা সেটা। তো আমাদের দেশে যে হচ্ছে বিল্ডিং গুলো হয় সেখানে হচ্ছে কলামের ক্ষেত্রে আমরা ধরি মানে ইন জেনারেল কোনো মানে টেস্ট ছাড়াই আর কি, কলামের ক্ষেত্রে ধরা হয় হচ্ছে প্র্যাকটিস করে অনেকে 3500 PSI নিয়ে কনক্রিটের, আর স্ল্যাবে করে হচ্ছে তোমার 3000 PSI নিয়ে কাজ করে। এখন স্ল্যাবে 3000 PSI, কলামের এত PSI নিয়ে কাজ করলো, কিন্তু ফিল্ডে গিয়ে কখনোই এটা পাবা না, এই ভ্যালুটা কখনোই পাবা না। টেস্ট করলে দেখবা যে 3000 PSI স্ল্যাবে ধরছে, এটা চলে আসছে 2700 PSI, আর এখানে এটা 3500 PSI কলামের ক্ষেত্রে ধরছে 3000-ই ক্রস করে নাই, তারপরও বিল্ডিং টিকে আছে, ভাঙে না কেন বলতে পারবা কেউ? না বলতে পারলে আর কি। যাই হোক, আমরা হচ্ছে গেলাম ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন। এখন আসি হচ্ছে
এই টেস্টটা কি ইনস্টল দিছো তোমরা কেউ? জি স্যার। আচ্ছা, মানে এই জিনিসগুলো যে মানে ই করলাম, এটা কোন জায়গায় লাগবে এটা একটু দেখাই দিই, তাহলে হচ্ছে নাকি একবারে দেখাবো? আচ্ছা, এটা পরে নাইলে দেখানো সমস্যা নেই। আচ্ছা, গেল। এটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, কনক্রিটের একটা আর হচ্ছে রিবারের। এটা এটা বুঝতে পারছো কিনা এখন বলো। কনক্রিটের তোমার হচ্ছে রিবার এক্সপেক্টেড আর হচ্ছে কি মিনিমাম কত ইউজ করবা, আর কনক্রিটের স্ট্যান্ড কত ইউজ করবা। এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এটা বলো, মানে বোঝার ক্ষেত্রে, মানে ইনপুট দিব যে আমরা আর কি। সিআর আছো? জি স্যার। ইনপুট দেওয়ার সময় কি হচ্ছে সিআর বলো যে কনক্রিটের যে সিআর বলো যে তুমি বুঝতে পারছো কিনা। জি স্যার, মোটামুটি হচ্ছে স্যার। মোটামুটি কেন? দেখতে হবে আর কি স্যার, ক্লাস শেষে দেখতে স্যার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা কংক্রিটের যে স্ট্রেংথটা ইনপুট দিব তখন কি হচ্ছে স্ট্রেংথ যেটা মানে এক্সপেক্টেড, যেটা মানে আমরা মাল্টিপ্লাই করে বের করছি ওইটা ইনপুট দিব নাকি হচ্ছে যেটা এটা তো আছে হচ্ছে ওইটা ইনপুট দিব? রিবারের ক্ষেত্রে না কনক্রিটের ক্ষেত্রে? এক্সপেক্টেড তো এটা যেটা বললাম যে স্কিল ডিসটেন্স মিনিমাম আর এক্সপেক্টেড, এটা রিবারের ক্ষেত্রে। জি স্যার। আর কনক্রিটের ক্ষেত্রে মনে করো তুমি হচ্ছে যেটা বললাম যে 3000 পিএসআই ইউজ করবা। এখন 3000 পিএসআই যদি হচ্ছে তোমার ওই যে ইটেস্ট প্রোগ্রামে যদি ডিফল্ট মানে প্রপার্টিস গুলো না দেওয়া থাকে, তাহলে তোমাকে এগুলো কি করতে হবে, এডিট করতে হবে। মনে করো 3100 পিএসআই ইউজ করলা, তাহলে ওখানে তো 3100 পিএসআই ডিফল্ট ম্যাটেরিয়ালস প্রপার্টিস নাই। তাহলে তোমাকে কি করতে হবে, ওখানে 3100 পিএসআই ইনপুট দিতে হবে। সেই সাথে ওখানে যে ইসি এর ভ্যালুটা, মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা ক্যালকুলেশন করে ওখানে ইনপুট দিতে হবে। বুঝতে পারছো? স্যার, আমার কোশ্চেন ছিল হচ্ছে যে মানে রিভারের ক্ষেত্রে আমরা যে ইনপুটটা দিব ওইখানে আমরা যে হচ্ছে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে যে একটা ভ্যালু বের করছি এক্সপেক্টেড, ওইটা ইনপুট দিব নাকি হচ্ছে যেটা রিভারের ক্ষেত্রে এমনিতে যেটা আছে সেটা ইনপুট দিব? দুইটাই দিতে হবে, মিনিমামটা দিতে হবে, এক্সপেক্টেডটাও দিতে হবে, দুইটাই। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে আমাদের যে বিমের সাইজ আমরা প্রিলিমিনারি কত ধরবো। বিমের সাইজের জন্য এখানে চলে যায় হচ্ছে কোড ACI 31819। Chapter 9 ছিল একটা বিম। এই কোডগুলা তোমরা কালেকশন করবা, লাগবে সব সময়। বিএনবিসি, ACI, STM এগুলো সব সময় লাগবে, প্র্যাকটিস করবে যখন লাগবে। চ্যাপ্টার 9 এ আছে 31819 কোড, আবার 31814 এ পাবা না চ্যাপ্টার 9 এ। প্রত্যেকটা চ্যাপ্টার এই কোডের ভেতরে এগুলা চ্যাপ্টার গুলা হচ্ছে একটু ডিফারেন্ট আছে। তো এটা তোমরা হচ্ছে কোন কোডটা ফলো করবা সেই কোডটা হচ্ছে কাছে রাখবা। যেটা হচ্ছে আমাদের BNBC 2020, সেটা হচ্ছে ACI
31808 সম্ভবত 31808 এর সাথে মিল আছে। তাই বলে তুমি যে আপগ্রেড ভার্সনটা ইউজ করবে না তা না, করতে পারো, কিন্তু তোমাকে হচ্ছে ফ্যাক্টর গুলো অবশ্যই ঠিক করে ইনপুট দিতে হবে। 31819 থেকে যদি দিচ্ছ তাহলে তোমাকে হচ্ছে ওই যে তুমি কোন প্যারামিটার গুলা ইউজ করতেছো সেগুলো তোমার বিএনবিসির সাথে সামঞ্জস্য রেখে তুমি ইনপুট দিবা। আর এএসসি 705 যেটা হচ্ছে আমরা ইউজ করি এই যে আর্থকুয়েক এবং ওয়েল নোডের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার যে আপডেট এখন যেটা বের হয়েছে এএসসি 722 যেটা 22 সেটা পাবা না কোথাও। এএসসি 719 সরি 19 না ওটা 18 না কত জানি আছে 16 এএসসি 716 এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন এই যে এখানে কিছু বিমের কিছু দেওয়া আছে, মানে প্রিলিমিনারি সাইজ, ডিজাইন না সাইজ কত নিবা, সিম্পলি এই যে মিনিমাম ডেপথ অফ নন প্রিস্টেস বিম এখানে সিম্পলি সাপোর্ট দেওয়া আছে L/16, 1 in continuous L/18.5, both in continuous L/21, ক্যান্টিলিভার দেওয়া আছে L/8। তো এটা কোন ক্ষেত্রে তোমার এখানে মিনিমাম যে থিকনেস গুলো দেওয়া আছে এখানে কিন্তু বলা আছে যে applicable for normaloid concrete, normaloid concrete ক্ষেত্রে এটা, এবং যে রিভার 420 মানে 60 গ্রেড রড, একটু আগে যেটা দেখলাম যে এই 60 গ্রেড কত ছিল 420 এমপি, তাই না? এই যে এখানে 60 গ্রেড এমপি তে 420, তাহলে এটা 60 গ্রেড রডের ক্ষেত্রে এবং নরমালয়েড কনক্রিটের ক্ষেত্রে তুমি এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারবা। হ্যাঁ, যদি হচ্ছে নরমালয়েড কনক্রিট না হয় বা তোমার হচ্ছে কনক্রিটের গ্রেড রিভারের গ্রেড যদি অন্য হয় তাহলে তোমাকে হচ্ছে যেখানে কন্ডিশন দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে যদি FY আদার দেন 420 MPa হয়, মনে করো 72 গ্রেড ইউজ করলা, তাহলে এক্সপ্রেশনের সাথে এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 0.4 প্লাস FY/700 এই টার্ম দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। আর যে কনক্রিটের অন্য হয় যে রেঞ্জ এখানে দেওয়া আছে 1440 টু 1880, তাহলে তোমাকে হচ্ছে এখানে এই যে দুইটা ইকুয়েশন টার্ম দেওয়া আছে এটার মধ্যে যেটা বড় সেটা দিয়ে হচ্ছে তোমাকে এই এক্সপ্রেশনকে গুণ দিতে হবে, দিয়ে যেটা পাবা সেটা তোমার হচ্ছে মিনিমাম এই যে তোমার ডেপথ বিমের। এটা বুঝতে পারছো কিনা বলো? ওয়ান সিম্পলি সাপোর্টেড তো বুঝোই, 1 in continuous, both in continuous বোঝার কিছু নাই। তো এখানে যেটা জানি যে তোমার নরমালয়েড এবং হচ্ছে 60 গ্রেড হলে তুমি এই সরাসরি এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারবা, এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারবা। আর যদি হচ্ছে আলাদা গ্রেডের হয় বা আলাদা কনক্রিটের হয় তাহলে তোমাকে এই এক্সপ্রেশন গুলা দিয়ে মাল্টিপ্লাই করে বের করতে হবে মিনিমাম কত, এটা একটা হইতে পারে। তারপরে হচ্ছে এটা তোমরা যে হচ্ছে যে নিলসনের বই আছে, নিলসনের বইও একটা চার্ট টেবিল দেওয়া আছে, তারপরে খানের রহমানের বই আছে সেখানেও এই ভ্যালুগুলা দেওয়া আছে, যা শুধু এই ভ্যালুগুলোর মানগুলো একটু কম বেশি, এটা দেখে নিতে পারো। আরেকটা যে আমরা থাম্ব রুল ইউজ করি, থাম্ব রুল ইউজ করি যেটা হচ্ছে যত ফিট আমার স্পান তত ইঞ্চি হচ্ছে আমার বিমের ডেপথ। যত ফিট, মনে করো আমার স্পান হচ্ছে 18 ফিট, তাহলে আমার বিমের ডেপথ হবে 18 ইঞ্চি, এটা হচ্ছে থাম্ব রুল ধরে নেওয়া হয়। যদি হয় হচ্ছে আমার স্পান 12 ফিট তাহলে 14 ইঞ্চি, আর যদি হচ্ছে 20 ফিট হয় তাহলে 20 ইঞ্চি হচ্ছে আমার বিমের ডেপথ। আরেক জায়গায় আমাদের ক্রাইটেরিয়া দেওয়া আছে যে বিমের এই ডেপথ, তো এটা আসলো বিমের যে উইথ, এটাতে হচ্ছে তোমার এই সাইড হচ্ছে এটা কতটুকু হবে, এটা হচ্ছে বলে দেওয়া আছে শুধু হচ্ছে জোন 3-4 এর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা পাবা হচ্ছে পার্ট 6 চ্যাপ্টার 8 এ যদি যাও
তাহলে এখানে এটা পাবা চ্যাপ্টার 8 এখানে এটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম এটা। এই যে এখানে দেওয়া আছে এই যে এই BW কি হবে যে greater than or equal larger 0.3s or 250 mm এই কোনটা যেটা হচ্ছে বিমের ডেপথ এই যে এই ডেপথ এটার থেকে বড় যেটা বড় সেটা নিতে হবে অথবা বড় হবে এবং হচ্ছে C2 কলামের যে হচ্ছে তোমার ডাইমেনশন এটা যে C1 এটা যে C2 হয় তাহলে C2 প্লাস 1.5 C1 এটার কম হবে অথবা C2 এর 3 গুণের থেকে কম হবে এই তোমার BW। তো এখন হচ্ছে নরমালি মিনিমাম যেটা এই 10 ইঞ্চি মিনিমাম যেগুলো আছে তোমার এই যে সিলেট রিজিয়ন ময়মনসিংহ রিজিয়ন টাঙ্গাইল এই যে রিজিয়ন গুলো আছে 3-4 নম্বর জোন এগুলাতে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার মনে করো এখানে হচ্ছে 20 ইঞ্চি পাইলা তো 20 এর সাথে 0.3 গুণ করে যেটা আসে আর এখানে 250 মানে হচ্ছে 10 ইঞ্চি যেটা বড় সেটা আবার এই ক্রাইটেরিয়া গুলা ফিল আপ করতে হবে। তো নরমালি হচ্ছে তোমার 10 ইঞ্চি হয় 10 ইঞ্চির নিচে আসা যাবে না। আর হচ্ছে কলাম যদি আমার আরেকটা রাখবো কলাম আমার হচ্ছে 12x12 আর হচ্ছে বিম আমার হচ্ছে মনে করো 12 যদি 20 ইঞ্চি হয় ডেপথ হচ্ছে 20 ইঞ্চি আর কি আর হচ্ছে বি আর কলামের এটা। তো এখন এই ক্ষেত্রে মনে করো এটা কলাম বিম টাইপের যে যাবে এটাও এই সাইডও 12 ইঞ্চি যে বিমটা যাবে এর উপর দিয়ে এটা হচ্ছে 12 ইঞ্চি। তো এখানে হচ্ছে তখন একটু প্রবলেম হয় এই প্রবলেমটা এখানে রড নিয়ে রড যাবে এখানেও রড যাবে তো এটাও 12 ইঞ্চি এটাও 12 ইঞ্চি এখানেও ক্লিয়ার কভার যত দিতে হবে এখানেও ক্লিয়ার কভার আছে তখন এই রড আর এই রড এখানে একটু বাঁকায় দিতে হয় এই রডটা বাঁকায় বিমের রড অবশ্যই কলামের ভিতর দিয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক মিস্ত্রি এগুলো পারে না এটা একটা নির্দিষ্ট দূরত্বে থেকে একটা রেশিওতে বাঁকবে রডটা বাঁকে এখানে ভিতর দিয়ে আবার যাবে সেটা আর করতে পারে না। তো এই প্রবলেমটা যাতে হচ্ছে মিস্ত্রিরা ইয়া করতে না পারে এই জন্য হচ্ছে 10 ইঞ্চি ইউজ করা হয়। তো 10 ইঞ্চি দিলে হচ্ছে তোমার ইজিলি এখানে আর কোনো এই প্রবলেমটা হবে না। তো তোমরা এখান থেকে এটা প্রিলিমিনারি হচ্ছে বিমের সাইজ পাবা যে এত ইঞ্চি বাই এত ইঞ্চি 10 ইঞ্চি বাই ডেপথ হচ্ছে ওখান থেকেও বের করে নিতে পারো অথবা থাম রুল দিয়ে হচ্ছে বের করে নিলা আর তোমার মনে করো স্প্যান 15 ফিট 15 ইঞ্চি আর কি। এটা গেল হচ্ছে বিমের জেনারেল আর কি মানে কথাবার্তা প্রিলিমিনারি একেবারেই। এখন বলো যে বিমের তোমার যে প্রিলিমিনারি ডাইমেনশন বের করতে পারবে না ইনপুট দেওয়ার ক্ষেত্রে বলো একদম। দুলাল মাহমুদ আছে?
তারপরে হচ্ছে 558 আছে, স্যার বলো মানে বুঝতেছো না বুঝতেছো না? স্যার বুঝছি। কি বুঝছো বলো? বলো জি স্যার। মানে কি বুঝছো সেটা বলো। স্যার কিভাবে হচ্ছে বিমের সাইজটা নিব আমরা, এই প্রিলিমিনারি যে ইনপুট দেওয়ার জন্য জি স্যার। and কিভাবে নিবা? যে থাম্ব রুল অনুযায়ী হচ্ছে যে আমরা বিমের স্প্যান যতটুকু লম্বা হবে ডেপটা হচ্ছে তত ইঞ্চি নিব, মানে ফিটে যত লম্বা হবে ইঞ্চিতে হচ্ছে ততটুকু। আর হচ্ছে নর্মালি ডেপথ ছাড়া যে নিচে যে চওড়া কতটুকু হবে এইটা হচ্ছে স্যার নর্মালি 10 ইঞ্চি নেওয়া হয়। জি, আর হচ্ছে বিমের ডেপথ আর যে কোড বললাম ওখান থেকেও চেক করে নিতে পারো যে কতটুকু হবে। জি স্যার। ক্যান্টিলিভার পোর্শন থাকলে কিরকম হবে, এটা হচ্ছে বাবা ওই যে কোন কোডে? স্যার এটা হচ্ছে এসিআই 318 19 ভার্সন। হ্যাঁ, এখানেও 19ও পাবা, মানে সব কোডেই আছে। আমি যেটা দেখালাম এটা 19 কোড আর কি, ওটা যে কোনো কোডে পাবা। 318 14 318 19 318 05 সবগুলোতেই পাবা। তো আমি যেটা হচ্ছে যে আমার কাছে করলো সেটা 318 19। আর কনক্রিটের আর হচ্ছে রিবারের ওটা তো বুঝছো যে কিভাবে ওখানে জিনিসগুলো নিয়ে আসবা। জি স্যার। আচ্ছা, আর কেউ? ফজলে রাব্বি? স্যার একটা প্রশ্ন ছিল। ফজলে রাব্বি আছো? জি স্যার আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, কে জানি কি কোশ্চেন ছিল, বলো। স্যার ওই যে এফসি বের করার ক্ষেত্রে তখন বলছিলেন যে 57,000-এর জায়গায় হচ্ছে যখন আমরা ব্রিক চিপস ইউজ করব তখন হচ্ছে 47,000 দিয়ে গুণ দিব। স্যার ওইটা তো কোথাও পাই না, এটা কি স্যার বিএনবিসি 2020 অনুযায়ী না হচ্ছে এমনিতে প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে? আচ্ছা, তোমার যে ওখানে আসি, এটা এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে এটা বলো। স্যার স্যার এটার কথাই বলছিলাম স্যার, আমরা হচ্ছে এসি 57,000, এই 57,000 ভ্যালুটা কোথা থেকে আসছে এটা বলো। স্যার আমরা হচ্ছে ওই যে এফসি এই আমি বলি, এই যে এই ইকুয়েশন থেকে আসছে। এই ডব্লিউসি এর মান হচ্ছে এখানে ইউজ করছে 145। তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখো 145 টু দি পাওয়ার 1.5 ইন্টু 33, 57,000 উপর রেফারেন্স সি। তো এই 145 পাউন্ড পার কিউফিট কিসের? স্টোন চিপসের এগ্রিগেটের। তুমি ব্রিক চিপসের এগ্রিগেটের ডব্লিউসি বসাও এখানে, তখন ভ্যালুটা কত আসে? স্যার ব্রিক চিপসের এটা কত? হ্যাঁ, এখন ব্রিক চিপসের তো এখন স্পেসিফাইড কোনো তুমি ঘাটাঘাটি করবে কোথায় আছে কিনা, এটা তোমার অ্যাসাইনমেন্ট। জি স্যার। স্যার তাহলে 47,000-ই ধরছি কেন আমরা? মানে জেনারেলি যেহেতু এই যে এখানে 145 ধরে যেটা আসছে, এখন হচ্ছে এই যে কি বলে ব্রিক চিপস এর প্রথম দিন দেখাইছিল ম্যাটেরিয়ালস এর ইউনিট ওয়েট এন্ড দেন যে কনক্রিটের ছিল না চ্যাপ্টার 1 এ? জি স্যার। চ্যাপ্টার ইউনিট ওয়েট চ্যাপ্টার কত 1 এ তো ওই যে কনক্রিটের যে তোমার আনরেইনফোর্স তোমার ইউনিট ওয়েট কত, রেইনফোর্সড এডিশনাল যোগ করতে হবে কত, ওই যে ওই টেবিলটাতে 6.1.1 সম্ভবত টেবিল, 6.1.12 দেখি 6. এটা হচ্ছে 6.2.1 ইউনিট ওয়েট অফ বেসিক ম্যাটেরিয়াল, যেটা ওখানে ইউনিট ওয়েট। ওখান থেকে তুমি হচ্ছে ব্রিকের ডেনসিটির ওখানে বের করে তুমি হচ্ছে এই ইকুয়েশনে ইনপুট দিও। দেওয়ার পরে কত আসতেছে, এটা 47,000 আসতেছে না আরো কম আসতেছে না এটা তুমি ক্যালকুলেশন করে আমার অ্যাসাইনমেন্ট জমা দিও, ঠিক আছে? জি স্যার। স্যার এটা কোন চ্যাপ্টারে পাবো? ওই যে পার্ট 6 এর ফার্স্ট চ্যাপ্টারে, পার্ট 6 এর ফার্স্ট চ্যাপ্টারে, নাহলে চ্যাপ্টার 2 এর দেখবে। জি আচ্ছা স্যার।
এই 57,000 কোত্থেকে আসে এটা তো বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আমরা জানি কোথায় ছিলাম। বিমেরটা বুঝতে পারছো? বিমের সাইকেল নিব। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে বিমটা গেল প্রিলিমিনারি, এখন হচ্ছে স্ল্যাবের থিকনেস কত নিয়ে আসবা। স্ল্যাবের থিকনেসটা এটা হচ্ছে এই চ্যাপ্টার 7 এ আছে। বেশি লোড হয়ে যাচ্ছে সিয়ার? জি স্যার, কি বেশি লোড হয়ে যাচ্ছে না একটু বেশি হয়ে যাচ্ছে স্যার। কি মাথায় কি গুলা যাচ্ছে কোনটা কোত্থেকে আসছে নাকি? জি স্যার। তোমরা প্রথম থেকে শুরু করে শেষ মানে প্রতিদিনের ইয়াগুলা রেডি রাখবা, এগুলা হচ্ছে স্লাইড আকারে জমা দেবো। আচ্ছা, স্ল্যাবেরটা শেষ করি। স্ল্যাবের শেষ করে স্ল্যাব, তারপরে হচ্ছে কলামে যাবো। দেখো এখানে আছে মিনিমাম থিকনেস অফ সলিড নন পিএসটিএস ওয়ান ওয়ে স্ল্যাব, এখানে দেওয়া আছে সেম জিনিস, মানে ক্রাইটেরিয়া আর কি, যে সিম্পলি সাপোর্টেড হলে হচ্ছে L/20, ওয়ান ইন কন্টিনিউয়াস হলে L/24, বোথ ইন কন্টিনিউয়াস হলে L/28, ক্যান্টিলিভার হলে L/10। এটা হচ্ছে ওই যে ACI 31819 চ্যাপ্টার 7, এই যে টেবিল হচ্ছে 7.3.1.1 এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমার যে নর্মাল ওয়েট কনক্রিটের জন্য এবং হচ্ছে FY 60 গেটের জন্য। যদি আদার হয় তাহলে এই যে এখানে একটা আছে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে যে জিনিস আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা গেল হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে তোমার মিনিমাম থিকনেস, আর টু এর ক্ষেত্রে চ্যাপ্টার 8 এ পাবা। টু এর ক্ষেত্রে এখন আসো চ্যাপ্টার 2। এটাও যে টেবিলটা এই যে ইকুয়েশন গুলা BNBC 22 এর হচ্ছে চ্যাপ্টার 6 এ পাবা, পার্ট 6 এর চ্যাপ্টার 6 এ পাবা। এখন আসি মিনিমাম থিকনেস অফ নন পিএসটিএস 2A স্ল্যাব উইথ বিম স্প্যানিং বিটুইন সাপোর্টস অন অল সাইড। এই ইকুয়েশনটা দিয়ে অঙ্ক তোমরা করার কথা থার্ড ইয়ারে করছো কিনা? বলো। স্যার ওইটা হচ্ছে টু এ স্ল্যাবের ক্ষেত্রে আমরা হচ্ছে স্যার কি দিয়ে করছি যে পেরিমিটার বাই 180 ওই সূত্রটা ইউজ করে বের করছি। পেরিমিটার বাই 180 এটা দিয়ে করছো? এই ইকুয়েশন দিয়ে করো নাই? না স্যার, এইভাবে করলেও তো স্যার এটা মিলে যায়, কারণ হচ্ছে এইভাবে করছি যেহেতু এটা ইজি ইকুয়েশন। ইজি ইকুয়েশন এটা দিয়ে এখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলা, এই ইকুয়েশন কোথায় পাইছো? এটা রেফারেন্স কোথায়? স্যার এটা হচ্ছে না, আমাদের স্যার যখন করাইছিলেন তখন ওটা দেখাইছিলেন। আমরা যে টু এ স্ল্যাব করছিলাম ওটা তো স্যার 4 থেকে ভ্যালু নিয়ে করা হয়েছিল, তখন হচ্ছে না এইভাবে করা চেক করে বের করছিলাম। ওই তো প্রিলিমিনারি মানে ধরার জন্য যে একটা থিওরি ধরে নিয়ে ম্যাথ করছো, তো এটা হচ্ছে এটার রেফারেন্সটা কোথায়? মানে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স দিতে হবে, যে তুমি যেটা ইউজ করলা এটা রেফারেন্স। কথা বোঝা যাচ্ছে না? কেউ ধরনের কথা বলতে একটু প্রবলেম হচ্ছে সাউন্ড আসতে।
আচ্ছা যাই হোক, এটা তো আছেই, তোমার এটাও প্র্যাকটিস করতে হবে, কারণ এটা হচ্ছে তোমার ডিফ্লেকশন কন্ট্রোল করতে হবে তো স্ল্যাবের ক্ষেত্রে, সুতরাং এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখানে অনেকগুলো টার্ম আছে, আলফা এফএম, তারপর হচ্ছে যদি 0.28 থেকে লেস দেন অর ইকুয়াল হয় তাহলে তোমাকে যাইতে হবে এই যে 8.3.11, মানে 8.3.11 কি আছে, এই যে এখানে দুটো টার্ম আছে। স্ল্যাব যদি উইথাউট ড্রপ প্যানেল হয় তাহলে 125 mm, আর যদি স্ল্যাব উইথ ড্রপ প্যানেল হয় তাহলে হচ্ছে 100 mm। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। তারপরে আরেকটা দেওয়া আছে, যদি আলফা এফ এর মানটা যদি হচ্ছে, আচ্ছা আগে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার যে বিমের স্টিফনেস ডিভাইডেড বাই হচ্ছে স্ল্যাবের স্টিফনেস, এটা হচ্ছে আলফা এফএম। এটা যদি হচ্ছে 0.2 থেকে 2.0 হয় তাহলে তোমার এই ইকুয়েশন, অথবা এখান থেকে যে ভ্যালু বের হবে সেটা, অথবা হচ্ছে 125 mm, এই যেটা mm এ দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে যদি গ্রেটার দেন 2 হয়, গ্রেটার দেন যদি 2 হয় তাহলে তোমার হচ্ছে এই ইকুয়েশন আর 90, এটার মধ্যে যেটা বেশি আসবে সেটা ইউজ করতে হবে। এখন এটা তো যদি এই কি বলে বিমের স্টিফনেস এবং হচ্ছে স্ল্যাবের স্টিফনেস বের করাটা করতে এখন হবে, সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া তো জানো, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে এখানে বের করতে হবে। তো আমার মনে হয় যদি একটা ম্যাথ করতে পারি স্ল্যাবের হচ্ছে থিকনেস কিভাবে বের করবা এই ইকুয়েশন দিয়ে, তাহলে হয়তো বা জিনিসটা ক্লিয়ার হবে যে কিভাবে স্ল্যাবের থিকনেসটা নেবা। এখন ম্যাথটা কি আজকে শুরু করবো নাকি কালকে? স্যার কালকে করি, কারণ স্ল্যাবের ম্যাথ অনেক বড় হয়। স্ল্যাবের এখানে ম্যাথ বড় বলতে হচ্ছে যা শুধু ওই যে আলফা এফএম এর মান বের করে এই ইকুয়েশন, স্যার আলফা এফটা কি? ওই যে রেশিও বিমের তোমার কি হচ্ছে স্টিফনেস ডিভাইড বাই হচ্ছে এই স্ল্যাবের স্টিফনেস। এখন বিমের স্টিফনেস কিভাবে বের করবা, স্ল্যাবের স্টিফনেস কিভাবে বের করবা, এটা হচ্ছে ইকুয়েশন হচ্ছে স্ল্যাবের বিমের হচ্ছে যে ইসেন্ট্রিক কি বলে এটাকে, মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং হচ্ছে স্ল্যাবের মডুলাস অফ ইলাস্টিসিটি, অর্থাৎ এই যে আলফা এফ সমান সমান হবে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ হচ্ছে beam into moment of inertia of beam divided by modulus of elasticity of slab into is the moment of inertia of slab, এটা হচ্ছে আলফা এফএম। মডুলাস অফ, যেহেতু হচ্ছে কনক্রিট দুইটাই আরসিসি, এই তোমার যদি হচ্ছে বিমের মডুলাস অফ ইলাস্টিসিটি মানে যে কনক্রিট ব্যবহার করবা, স্ল্যাবেরও যদি একই কনক্রিট ব্যবহার করো তাহলে এই দুইটা হচ্ছে একই, শুধু বের করতে হবে এটা আর এটা। আর যদি বিমের কনক্রিট আলাদা হয়, স্ল্যাবের কনক্রিট আলাদা হয়, তাহলে তোমার হচ্ছে এখানে এটা বের করে নিতে হবে ইনটু এটা, আর এটা বের করে নিতে হবে ইনটু এটা। এখন আইবি হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া তো বের করতে পারো, আইএস মোমেন্ট অফ ইনার্শিয়া স্ল্যাবের আর বিমের বের করতে হবে। এখন এটা হচ্ছে ইন্টেরিয়র প্যানেলের ক্ষেত্রে একরকম সিস্টেম, আর হচ্ছে এজ প্যানেলের ক্ষেত্রে একরকম সিস্টেম। এখন এক্ষেত্রে তোমার হচ্ছে আমরা যে বিম এবং হচ্ছে স্ল্যাব যে মনোলিথিক কাস্টিং করি, তো সেটা আমার বিমটা কি হয়, টি বিমের মতো কাজ করে। তাহলে এখানে আমার এটা হচ্ছে বিম, এখানে এটা তো স্ল্যাব,
এখানে যে ডিস্টেন্স এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে। এখন এটা তো বের করতে জানো, এখন এই যে মডুলাস মানে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা লাগবে, তারপর হচ্ছে এই যে বিমের হচ্ছে তোমার ডাইমেনশন লাগবে, বিমের ডাইমেনশন লাগবে। এটা তো আমরা হচ্ছে একটা জিম করে নিব। ইকুয়েশনটা বুঝতে পারছো আলফা এফএম এর কিভাবে বের করবা, মডুলাস অফ ইলাস্টিসিটি, বিমের যে কনক্রিট ইউজ করবা সেটার মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং বিমের হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা ডিভাইড বাই স্ল্যাবে যে কনক্রিট ইউজ করবা সেই কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ল্যাবের হচ্ছে তোমার এই কি বলে মোমেন্ট অফ ইনার্শিয়া। স্ল্যাবেরটা তো সহজ, যেহেতু এটা কি বিএস কিউব বাই টি চলে আসবে, শুধু বের করতে প্রবলেম হবে এই যে এই টি বিমটার। প্রবলেম হওয়ার কথা না, এটা তোমরা কম কম ম্যাথ করছো, যা শুধু এই যে বিডব্লিউটা বের করতে হবে। এখন এটা কত হবে, এটার ক্রাইটেরিয়া দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, এখানেই দেওয়া আছে, কোডেই দেওয়া আছে, এই যে এই জিনিসটা। এটা হচ্ছে ইন্টেরিয়রের ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার এজ প্যানেলের ক্ষেত্রে। তো যেটা ম্যাক্সিমাম ইন্টেরিয়র সেটা নিয়ে কাজ করবো, একটা নিয়ে কাজ করে দেখবো যে কি পরিমাণে আসতেছে স্ল্যাবের থিকনেসটা। তো এখানে এই যে এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে বিডব্লিউ প্লাস, বিডব্লিউ হচ্ছে এই যে বিমের উইথ প্লাস 2SB, এটা অবশ্যই কি দিতে হবে, লেস দেন অর ইকুয়াল বিডব্লিউ প্লাস 8HF, এই হচ্ছে স্ল্যাবের থিকনেস, এটা প্লাস স্ল্যাবের থিকনেসের 8 গুণের থেকে কম হবে, অর্থাৎ এখানে এই জিনিসটা হবে বিডব্লিউ প্লাস 2SB। SB হচ্ছে এই যে স্ল্যাবের নিচ থেকে বিমের একদম বটম লেভেল পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে SB। তাহলে তোমাকে হচ্ছে বিমের ডাইমেনশন নিতে হবে, বিমের ডাইমেনশন লাগবে। তো এটা যদি হয় আমার মনে করো হচ্ছে কত, তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবে না? জি স্যার। স্যার রেক্টেঙ্গুলার ধরে ধরে করলে হবে না স্যার, বিডি কিউব বাই 12, তারপরে আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে আলাদা ওইভাবে করে। এই যে বিএস কিউব কত, বিএস কিউব বাই 12 এডি স্কয়ার না, এটা ধরলা হচ্ছে এই পোরশনটুকুর জন্য, এই পোরশনটুকুর জন্য, অর্থাৎ এই সরি এটা কি বিএস কিউব এডি স্কয়ার, এ বের করতে হবে আবার, তাই না, এই পোরশনটুকু, তারপরে আবার এই পোরশনটুকু ধরে বের করবো, এটাও আবার কি হবে বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার। আর এই এ ডি কি, ডি হচ্ছে এখানে আবার সেন্ট্রয়েড বের করতে হবে, এই ডি হচ্ছে তোমার এই যে টোটালটার হচ্ছে সেন্ট্রয়েড থেকে যে পোরশনটা নেবে সেই পোরশনের সেন্ট্রয়েডের কি বিয়োগফল, সেন্ট্রয়েড মানে সেন্ট্রাল সেন্ট্রয়েড থেকে ওই পোরশনের সেন্ট্রয়েডের ডিসটেন্স ডি, তাহলে এখান থেকে তুমি হচ্ছে পাবা আইবি। তাহলে এটা একটা মনে করো যে এখানে হচ্ছে দেওয়া আছে 16 ইঞ্চি, এটা মনে করো দেওয়া আছে হচ্ছে এই টোটালটাই ডিস্টেন্স যদি হয় আমার 22 ইঞ্চি, আর এটা যদি আমি ধরি হচ্ছে কত 7 ইঞ্চি, তাহলে এখন বের করে দেখি মোমেন্ট অফ ইনার্শিয়া। টোটালটাই 22, স্ল্যাবের টুকু 7, আর বিডব্লিউ হচ্ছে 16, তাহলে এখানে এই পোরশন যে টি মানে এটা হচ্ছে এটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আইবি বের করে দেখি।
বের করো। স্যার ভ্যালুগুলো আবার বলবেন কোনটা কত? এইচবি বি হচ্ছে টোটালটাই 22, তাহলে 22 থেকে 7 মাইনাস করো, তাহলে কত হবে? 5 15। এই টোটালটাই হচ্ছে স্ল্যাব সহ 22, আর বিডব্লিউ হচ্ছে 16। হ্যাঁ, আর তাহলে স্ল্যাবটা হচ্ছে এজিম করছি 7, তাহলে এটুকু হচ্ছে 15। বের করো সবাই কত আসে। খাওয়া দাওয়া তো করছে সবাই? না স্যার। বলো। না স্যার, খাই নাই স্যার। 22 জন মাত্র, তখন তো দেখলাম 30 জন, 5 জন গেছে। স্যার আমাদের হচ্ছে হলে ডাইনিং স্যার খাবার একটু টাইমিং হয়তো স্যার, যার কারণে সমস্যা। এখন জিনিসগুলো বুঝতেছো কিনা এটা বলো। জি স্যার। এখন এই কোড সেই কোড এদিক ওদিক এখানে মাথা ঘামাইতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে পারবা না। কারণ জিনিসগুলাই এরকম, বিএনবিসি ঘাটতে হবে, এএসসি ঘাটতে হবে, তোমার হচ্ছে এসিআই ঘাটতে হবে, বিভিন্ন কোড ঘাটে কোন জিনিসগুলা কথায় আছে, কিভাবে আসতেছে, ওই রেফারেন্স সহ তোমাকে হচ্ছে সবকিছু করতে হবে। কারণ যখন হচ্ছে প্রজেক্ট সাবমিট করতে হবে তখন তোমাকে সবগুলা রেফারেন্স দিয়ে হচ্ছে রিপোর্ট জমা দিতে হবে, আদারওয়াইজ সেটা অ্যাকসেপ্টেবল না। স্যার হুম, আমাদের হচ্ছে স্যার ই টেস্ট শুরু করার আগে কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে ওগুলো বলে দিলে ভালো হতো স্যার। এটা শুরু করার আগে হচ্ছে আমরা এই যে স্ল্যাবের থিকনেসটা বের করে, কলামের হচ্ছে থিকনেস সাইজটা বের করে, তখন আমরা ইটেপসে চলে যাব। তখন আমার ইটেপসের এই যে ম্যাটেরিয়ালস প্রপার্টি, তারপর হচ্ছে স্ল্যাবের প্রপার্টি, বিমের, কলামের, এগুলা দিতে আমার সহজ হবে। এখন আমি হচ্ছে ওই সরাসরি ইটেপসে গিয়ে আমি ওখানে দেখাও দিতে পারতাম যে ম্যাটেরিয়ালস প্রপার্টি এফসি এটা হবে, এফআই এটা হবে, স্ল্যাবের এটা দিতে। আমাদের বলে দিলে ভালো হতো আর কি, আমরা নিজেদের মতো স্যার আগে পড়ে রাখতাম। এই জিনিসগুলো তো এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে এই জিনিসগুলো এইভাবে এখান থেকে ধরবা। জি স্যার, স্যার খুঁজে পাই না আর কি, এই জন্য বলছিলাম। যেমন যেমন ম্যাটেরিয়ালস প্রপার্টি, আমি যে এই যে কনক্রিটের যে ইসি কিভাবে ক্যালকুলেশন করবা, এফওয়াই থেকে নিয়ে আসবা, হ্যাঁ, এই জিনিসগুলো যদি দেখায় না দিতাম, যদি আমি সরাসরি ইটেপসে বলে দিতাম যে এই জিনিসটা এটা, এই জিনিসটা এটা, তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা কোত্থেকে আসতেছে, কোন রেফারেন্স ধরে তুমি নিয়ে আসতেছো, সেটা কিন্তু তখন পাইতা না, জানতাম। ওটা এই করার জন্য এত কিছু মানে আগে প্রিলিমিনারি জিনিসগুলো দেখানো আর কি, তাছাড়া আর অন্য কোনো না। তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তোমাকে সবগুলা রেফারেন্স জানতে হবে যে কোন জিনিসটা কোথায় আছে, কোত্থেকে আসতেছে। এখন তুমি যদি জিনিসগুলো না জানো তাহলে তো তোমার সাথে এই যে সফটওয়্যার তো যে কেউ পারবে, ক্লাস 5 এর ছেলেকে এটা শিখাই দাও, সেও তো জিনিসগুলো পারবে, কিন্তু ওই জিনিসগুলো কোত্থেকে আসতেছে সেটা তোমাকে হচ্ছে জানতে হবে, সেটাই হচ্ছে ডিফারেন্স। বের করছো কেউ? স্যার 4500 আসে স্যার। হ্যাঁ, 4500। 4500 কি আসছে? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া bh3/12 দিয়ে। মোমেন্ট অফ ইনার্শিয়া 4000, এত কম আসছে কিভাবে? কিভাবে বের করছো তুমি? স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও দেখি তোমার ক্যালকুলেশনটা। স্যার ক্যালকুলেটর করছি স্যার। সেন্টারের ইয়ার ভ্যালু কত আসছে? ওয়াই এর ভ্যালু টপ প্লেন্স থেকে ইয়ার ভ্যালুটা কত আসছে? স্যার আমি ওয়েবেরটা বের করছি জাস্ট।
ওই যেটা 15 ইঞ্চ যেটা হাইট আর বি হচ্ছে 16 ইঞ্চ যেটা ওইটা। টোটালটাই তাহলে দুইটাই করো, দেখো কত আসে। পুরোটাই তো আমার একটাই। তো 5120 আসে ওটা। তোমরা যে এটা আগে সেন্ট্রয়েড বের করছো, এই জিনিসটা ওয়াই এর ভ্যালু কত আসছে এটা আগে বলো। সেন্ট্রয়েড না বের করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলছো নাকি? স্যার ওয়েবে মোমেন্ট অফ 500। এই টোটাল জিনিসটাই তো একটাই, টি সেকশনে আছে, এটা তো মনোলিথিক। তো এই টোটালটাই তুমি সেন্ট্রয়েড না বের করে এটা আলাদা কিভাবে বের করতেছো? তোমাকে সেন্ট্রয়েড বের করতে হবে। তাহলে এই ডিটা কিভাবে ক্যালকুলেশন করবে তুমি? এই ডিটা কোথায় পাবা? যে সবার খিদা লাগছে মনে হয়, যে ভালো করে দেখিও, কালকে করতে হবে। কালকে বিম কলাম সব কিছু দেখে এই টেক্সটে সবাই ইনস্টল দিও। স্যার আমাদের কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাসগুলো মানে 1 ঘন্টার একটা ভালো হয় স্যার, কারণ মানে 1 ঘন্টার পর আমাকে বুঝতে সমস্যা হয়ে যায় তো স্যার, আর অনেকগুলো পড়া জমে যায়। আচ্ছা ডিউরেশন ভালো হয় স্যার সবার জন্য। 1 ঘন্টা করে হলে তো অনেক সময় লাগবে, অনেক। কারণ আজকে যদি আমাদের এটা আছে তো আস্তে আস্তে শিখুন নিশ্চয়ই। আচ্ছা তাহলে মানে আমার কথা হচ্ছে জিনিসগুলা বুঝতে হবে, যদি না বুঝো বলতে হবে। এখন জিনিসগুলো বুঝতেছো কিনা সেটাই হলো কথা। এখন যদি না বুঝো তাহলে কিন্তু আমার সার্থকতা থাকবে না। আমার কাজে হচ্ছে তোমাকে জিনিসটা বুঝায় মাথায় ঢোকানো। এখন সেটা এখন তুমি তোমার হচ্ছে কিনা, যদি না হয় তো অবশ্যই বলতে হবে। এখন কেউ তো রেসপন্স করতেছো না, তাই রেসপন্স করতেছো না মানে কি বুঝতেছি যে তোমরা বুঝতেছো না হয়তো বা। আর সেটা কোন জায়গায় গ্যাপটা সেটা বলতে হবে তো। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা হচ্ছে ওই কোড গুলা আর ওই যে জিনিসগুলো দেখালাম ওগুলা রিভিউ করবা অবশ্যই। আর প্রত্যেকটা ক্লাসে হচ্ছে এই সুন্দর করে গুছায় রেখে দিবা। ওগুলো পরবর্তীতে আমি হচ্ছে স্লাইড আকারে সবার কাছ থেকে নিব, তাহলে অ্যাসেসমেন্ট করতে আরো সুবিধা হবে। স্যার হ্যালো বলো। স্যার আমার রোল হচ্ছে 58। আপনাকে হচ্ছে যে আমরা যে অটোক্যাডের প্ল্যান গুলো জমা দিছিলাম, আমার ওইটা ডিরেকশন দেওয়া হয় না। এছাড়া আর কি ভুল যদি বলে দিতেন। মানে ক্লাস আজকে মানে শেষ, যা মানে চলে যেতে পারো। আর তোমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি আমি। কত? 58। আমি একটু বের করি। 58 আমি একটু সময় দাও, ওপেন করি অটোক্যাডে। 58 558, তাই না? জি স্যার। 558। তোমার হচ্ছে যে বিম লেআউট করছো, ডিরেকশন তো নাই, বিম লেআউট করছো শুধু। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, তাহলে এটা ভালো হবে। এটাই তো তোমার, তাই না? দেখা যায় স্ক্রিন। তাহলে ডিরেকশন হচ্ছে নাই। তারপরে হচ্ছে এই যে এখানে কি করছো, এই জায়গাটা এটা কিছু হইছে? স্যার কলাম লেআউট আর হচ্ছে কলামগুলোর মধ্যে ডিসটেন্স দেখায় দিছিলাম। তোমাকে সেন্টার টু সেন্টার ইয়েল দেখাতে হবে না? স্যার এটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স একটার সাথে একটা।
মানে অ্যাকচুয়ালি আমি এটা ঠিক জানি না যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কিভাবে দেখাইতে হয়, মানে প্রপার ওয়ে কোনটা। তুমি হচ্ছে টানবা, এই যে এখান থেকে লাইন সরাসরি এই পর্যন্ত টান দিবা, প্রত্যেকটা সেন্টার টু সেন্টার লাইন টানবা, ঠিক আছে? আবার এই সাইডেও লাইন টানবা, ওকে স্যার, এবার বুঝতে পারছি। এভাবে লাইন টানার পর তখন এখানে ডিস্টেন্স টানবা। সেম ক্ষেত্রে এটাও। এখন এখানে যদি তুমি লাইন বাই লাইন টেনে যাও তাহলে আর এটা লাগবে না, এটা দিয়ে হবে, কারণ আমার তো দরকার হচ্ছে প্রত্যেকটা কলামের সেন্টার টু সেন্টার আর বিমের পজিশন গুলো জানানো, যে কোন জায়গায় বিম আছে, বিমের পজিশন গুলো জানানোর জন্য বিম লেআউটটা। জি স্যার, আমি ফার্স্টে ভাবছিলাম যে মানে ওইভাবে লাইন টেনে দিতে হবে, তারপরে আমার মনে হলো যে বিম গুলার ভিতর ডিস্টেন্সটা দরকার শুধু, তো এর জন্য হচ্ছে আমি বিম গুলার ভিতর সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হচ্ছে আলাদাভাবে ডিরেকশন ডিস্টেন্স যেভাবে দেখায় একটু ওইভাবে দেখাই দিছিলাম। তাহলে এখান থেকে এই যে এই লাইন টানবা এই সাইড হয়ে, এবং লাইন টানে প্রত্যেকটা সেন্টার টু সেন্টার দেখাবা। আর একটা হচ্ছে বিমের দেখাবা যে কোন কোন জায়গায় তোমার বিম গুলো আছে আর কি। জি স্যার, এখানে হচ্ছে বক্স করা আছে, ওগুলো হচ্ছে বিম। আর তোমার এখানে 24 ফিট 13 ফিট তো ফুটবল খেলার মাঠ, কোনটা স্যার? এই যে বিশাল জায়গা রাখছো, আচ্ছা সেটা ওই এইটা স্যার, ফাঁকা স্পেসটা। আরেকটা ওই যে ফ্রন্ট সাইডে হচ্ছে যে মানে টয়লেট না রাখার চেষ্টা করবে, কারণ ফ্রন্ট সাইডে টয়লেট হলে টয়লেটের যে হচ্ছে পাইপ সেটা আবার নামাইতে হয়, তো সামনে থেকে থাকলে তো সেটা খারাপ দেখায়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। রাস্তার কোন সাইডে ফ্রন্ট হচ্ছে সামনাটা, এটা, হ্যাঁ যেদিকে গাছ আছে এটা। এখানে বিম টানছো, ঠিক আছে, এই জায়গায় 13 ফিট 14 ফিট। স্যার এই যে মানে ফাঁকা স্পেস যেটা আছে এটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং একত্রে, তো এটার ভিতরে হচ্ছে আপনার এটাকে কি যেন সেকেন্ডারি বিম বলেন। এখানে হচ্ছে একটা বিম টানতে পারো, এই যে জি স্যার, এই যে সেকেন্ডারি এই সাইডেরটা কলাম যেহেতু আছে, দুই জায়গায় তো কলাম দেখতেছি, জি স্যার। কলাম টু কলাম এটা সেকেন্ডারি হয়ে আছে। জি স্যার, ওইটা সেকেন্ডারি বিম। অথবা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটা কি রুম, কিচেন রুম তাই না? জি স্যার। কিচেন রুম, এটা হচ্ছে রুম, তাহলে এখানে এই ইয়াটা না দিয়ে এই সিঁড়ি তো এখানে তো লাগবে, এই জায়গাটা এই ছাদটা তো লাগবেই তাই না? জি স্যার। এখানে দিলা, এটা এদিকে নিয়ে দিলা, এটা এই বিমটা না দিয়ে এটা এখানে সরাসরি এখানে এই পর্যন্ত এখানে আসে থাকবে। কোন বিমটা স্যার? এই বিমটা এখানে না রেখে, জি স্যার। এই বিমটা এখানে না রেখে এই যে এখানে বিম দিলা সরাসরি, এই যে প্ল্যান চলতে, ওই পুরাটা ধরে টেনে দিলাম। ওকে স্যার। তাহলে তোমার হচ্ছে স্ল্যাব এরিয়াটাও কমে গেল এখানে, আর হচ্ছে ডিফ্লেকশন কন্ট্রোলও হবে, অত বেশি হবে না। ওকে স্যার। আর এখানে কি আছে, এখানে হচ্ছে এখানে ডিসটেন্স কতটুকু আছে, ডিসটেন্স হচ্ছে 13 ফিট এইটুকু, আর এদিকে কতটুকু আছে বারান্দায়? মানে টোটালটা এখানে কত ফিট? স্যার এইখানে হচ্ছে যে দুইটা বিমের যে ডিসটেন্স, আচ্ছা এখানে হচ্ছে 13 ফিট, এদিকে হচ্ছে ধরলাম 6 ফিট, 19 ফিটের মতো অনেকটা হয়ে গেছে এই জায়গায়। তো এই জায়গায় তো হচ্ছে ই করতে পারো, কি বলে এখানে তুমি থিঙ্কিং করবা যে এখানে এটা কিভাবে কমানো যায়, এখানে কলাম এখানে লম্বালম্বি টেনে দিলে দেখা যাবে যে এখানে মানে বেডরুমের ভিতরে বিম চলে আসবে। এখানে একটা কলাম দিতে পারো তাহলে। স্যার এইটা হচ্ছে যে টোটালটা হচ্ছে 17 ফিট কত ইঞ্চি যেন? আচ্ছা টোটালটা যদি হচ্ছে মানে 820 ফিটের এক্সিট না করে আর কি, রেসিডেন্সিয়াল একটু কম রাখলেই হয় আর কি। আর যেগুলা তো হচ্ছে এই কমার্শিয়াল, তারপরে ওগুলো তো 30 ফিট 40 ফিট 50 ফিট স্প্যান, এবং ওগুলো তো হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার ইউজ করে অথবা স্টিল স্ট্রাকচার ইউজ করে, সেক্ষেত্রে আর ক্যান্টিলিভার যদি রাখো, ক্যান্টিলিভার গুলো হচ্ছে 3 থেকে 4 ফিট এর মাঝে রাখার চেষ্টা করবে ক্যান্টিলিভার। বেশি রাখলে আবার হচ্ছে ওই বিম টানতে হবে, বিম টানলে আবার
বিম চলে থাকবে বাইরের দিকে। এখন এটা ক্লায়েন্টের ক্রাইটেরিয়া, কি সে কিভাবে চায় তার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা তুমি হচ্ছে দেখো, হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আসসালামু স্যার হ্যাঁ স্যার আমাদের যে প্ল্যানটা জমা নিয়েছেন স্যার কোনো মার্কিং আছে স্যার? মার্কিং থাকবে না? স্যার মানে কয়েকজন জানতে চাইছিল স্যার এই জন্য। মার্কিং তো অবশ্যই। এখন তুমি যদি না আসে প্ল্যান যদি ভুল করো তাহলে তুমি সিভিল ইঞ্জিনিয়ার কেমনে কি করবে, প্র্যাকটিস স্যার করবে? আমাদের যেখানে যে একটা ভুল আছে আমরা কি এগুলো আবার মানে কারেকশন করে জমা দিব? হ্যাঁ, এটা যত তুমি প্র্যাকটিস করতে তো তোমার ভালো, তোমার জন্য তো এটা প্লাস পয়েন্ট। তোমাদের এখন কি মানে কোনো প্রেসার বা অন্য কোনো সাবজেক্ট বা পরীক্ষার সামনে এরকম কোনো কিছু আছে? না স্যার, এই পরীক্ষাটাই সামনে। পরীক্ষা থাকবে স্যার সামনে, মানে টার্ম টেস্ট গুলো শুরু হবে আর কি স্যার। এটা পরীক্ষার সামনে কবে থেকে শুরু হবে? স্যার টার্ম টেস্ট মানে স্যারদের সুবিধা মতো সময় দিবে আর কি। আর আপনার এটার কোর্স হবে স্যার ইয়েতে মানে এই সপ্তাহে পরীক্ষা হবে। আজকে শুক্রবার স্যার, মানে শনিবার পরে যে কোনো দিন পরীক্ষা হবে আর কি। আচ্ছা আচ্ছা, বুধবার থেকে। স্যার এটার জন্য স্যার একটা ডেট দিয়ে দিলে ভালো হয়। সবাই স্যার কনফিউজ ছিল যে এটা কি অ্যাসাইনমেন্ট না কারো দিলে হবে হবে না, তো এটার জন্য অনেকে দেয় নাই স্যার। সো একটা ডেট দিয়ে দিলে ভালো হয়, আমরা হচ্ছে সবাই আবার রিকারেক্ট করে দিয়ে দিব। এখন ডেট এই যে এটা শুরু করলে ডেট শেষ, যেদিন এটা শুরু করব সেদিন থেকে মানে আর কি করবো না। স্যার যারা জমা দেয় নাই স্যার ওরা তো স্যার জমা দিয়ে দিলে হয় স্যার, ওই যে ডেট দিলে স্যার। স্যার একটা ডেট দিয়ে দিলে ভালো হয় স্যার। এখন তোমাদের জন্য তো আমি ফ্লেক্সিবল করে রাখছি। জি স্যার, ফ্লেক্সিবল থাকলে ভালো হয় স্যার, কারণ পরে সুবিধা মতো সময় জমা দিয়ে দিল ফার্স্ট শেষ করে স্যার একবারে। হ্যাঁ সেটাই আর কি, তোমাদের ফ্লেক্সিবলের জন্য রাখছি। আর ক্লাসের অ্যাটেন্ডেন্স তোমাদের কতজন সবাই? এখন সবাই তো পাই 55, কিন্তু 30 জন 25 জন যে ক্লাসে, তাহলে স্যার আমাদের ইয়েতে মানে ক্লাস যদি সকালের দিকে হয় তাহলে ভালো হয় আর কি স্যার, কারণ রাতের দিকে অনেকে স্যার দেখা যায় যে মানে বেশি দেরি হয়ে যায় আর কি, অনেকে অ্যাটেন্ড করতে পারে না। তো তোমরাই তো বললা যে রাতে, আমি তো কোনো অনেক 10টা-11টা সময় দিলে স্যার ভালো হয়। দিনের বেলা? জি স্যার। আচ্ছা, তা তুমি যে প্রথম দিন আমি বললা না, তুমি তো বললা যে, আমি তোমাদেরকে বললাম যে মানে অন্যান্য ক্লাসগুলো শিডিউল ঠিক হয় না স্যার, এই কারণে সমস্যা হয়েছে। এখন শিডিউল ঠিক আছে? জি স্যার, মোটামুটি সবগুলা রেডি আছে। আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ স্যার এখন পর্যন্ত যে স্লাইড গুলো স্যার পড়িয়েছেন ওইগুলা দিয়ে দিলে ভালো হয় স্যার, খুঁজে পাই না স্যার পরে। স্লাইড ইয়াসিন করে দিতে ভালো হয় স্যার একটু। স্লাইড তো আমার ইয়া করা নাই। যেটা পড়া যায়। জি স্যার, এগুলা স্যার খুঁজে পাওয়া যায় না স্যার। বিএনপিসি পাইছো শুরু সবগুলা? করলে আচ্ছা স্যার বিএনপিসি তো এমনিতে আছে স্যার, কিন্তু খুঁজে পাই না আর কি, ডাউনলোড করা দেখা যায় খুঁজে পাইতে সমস্যা হয় স্যার। আপনি যেগুলা পড়াইছেন স্যার ওগুলা দিয়ে দিলে ভালো হয়। কোনটা খুঁজে পাইতেছো না সেটা আমারে জানাও, আমি বলে দিব এখান থেকে এত চ্যাপ্টারে আছে বা এত সেকশনে আছে। স্যার আপনি যে ক্লাসগুলা করাইছেন স্যার, যেগুলা থেকে পড়াইছেন ওইগুলা যদি তানিমকে বা কাউকে ইমেল করে দিতেন। আমি তো হবে ইয়াটা মানে হঠাৎ করে এটা করা, এখন তো হবে ইয়া করি নাই। স্যার আজকের গুলা দিতে পারবেন স্যার? আজকে এগুলা হচ্ছে আজকে যে বিএনবিসির কোডটা তো আছে, আর ওটা দিচ্ছি। আচ্ছা ওটা দিচ্ছি, মেসেজ করে দিচ্ছি স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি শেষ করলাম। স্যার হ্যাঁ স্যার বলছিলেন স্যার ওই এটা দেখাবেন স্যার, যে বিমের নাম্বারিং যেটা ওই যে B1 B2 তারপর এটার সাথে যে বিমের সাইজটা এড হয় ওইটা স্যার কেমনে কাউন্ট করব? আচ্ছা, বিমের নাম্বারিং বলতে মানে বিম লেআউটে স্যার যেটা। বিম লেআউটে নাম্বারিং বলতে কি বোঝাচ্ছে এটা আগে বলো। স্যার আমরা ওই যে লিখে দেই না যে স্যার B1 তারপর B2 B3 এরকম লিখে দেই, সাথে স্যার আমরা একটা সাইজ দিই, যে স্যার সাইজের ব্যাপারটা স্যার বুঝি নাই। এখন সাইজেরটা তো আমি বললাম যে বিমের সাইজটা কেমনে তুমি প্রিলিমিনারি ধরবা, যে কোড থেকে ওই যে ক্রাইটেরিয়া গুলো আছে সেখান থেকে বের করলা, এল বাই কত জানি ছিল ওখান থেকে, অথবা থাম রুল থেকে বিমের সাইজটা বের করলা। এখন তুমি এখন কি চাচ্ছ? এখন এখানে আছে গ্রেড বিমের আছে একটা জিনিস, ফ্লোর বিমের জন্য একটা জিনিস আছে, একটা হচ্ছে টপের জন্য আছে।
স্যার এখন থাম তুমি রুল যদি অনুযায়ী এখন স্যার তুমি থাম যদি রুল হ্যাঁ থাম রুল অনুযায়ী স্যার কত থেকে কত মতো ধরলে ভালো হয় স্যার? তুমি ক্লাসে ছিলা না ক্লাসে স্যার ছিলা আমার নেটের সমস্যা স্যার, একটু পরপর কানেক্টিং হয় আবার ইয়ে করে। থামরুল যেটা বললাম যে যত ফিট তত ইঞ্চি ডেপথ, আর যেটা উইথ সেটা তো বললাম যে 10 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে স্যার। এখন এটা হচ্ছে তুমি নাম্বারিং এর কথা যেটা বলতেছো, এখন একটা ফ্লোরে তুমি বিম গুলা কি সেম সাইজে রাখবা নাকি হচ্ছে আলাদা করে রাখবা? এখন যদি তুমি একই ফ্লোরের, মনে করো ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরের বিম গুলা একই সাইজ সবগুলাই, তাহলে তুমি শুধু একটাই নাম্বারিং করলা। আর যদি মনে করো ফার্স্ট ফ্লোরের হচ্ছে কিছু বিম আছে এক সাইজের আর কিছু বিম আছে আরেক সাইজের, তাহলে তুমি সেক্ষেত্রে নাম্বারিংটা ডিফারেন্ট করলা। মনে করো যেটার হচ্ছে স্প্যান, অনেকগুলো স্প্যান মনে করো 15 ফিট আর অনেকগুলো স্প্যান হচ্ছে তোমার 10 ফিট, তাহলে 15 ফিটের যে স্প্যান গুলো আছে, তাহলে ওই 15 ফিটের বিমের ডেপথ মনে করো হচ্ছে 10 ইঞ্চি ইন্টু বাই 16 ইঞ্চি, তাহলে ওটা গুলো একটা। আর যেটা হচ্ছে 10 ফিট সেটা মনে করো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি তোমার হচ্ছে বিমের সাইজ। তাহলে এই জিনিসটাকে ইকোনমিক করার জন্য তুমি এই আলাদা আলাদা করে করলা, এটা হচ্ছে তোমার একটা জিনিস। আর যেটা করা হয় যে একই ফ্লোরে বিমের সাইজ গুলো যাতে মানে বেশি ডিফারেন্ট না হয়, 3-4 ক্যাটাগরির যাতে না হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার ফর্মওয়ার্কে গিয়ে ওখানে আবার কষ্ট বেড়ে যাবে। ফর্মওয়ার্কের ওখানে আবার মিস্ত্রিরা কাজ করতে পারবে না, যখন ডিফারেন্ট সাইজের তখন তাকে বিভিন্ন 3-4 ধরনের হচ্ছে এই ফর্মওয়ার্ক বানাইতে হবে। তো এখন যেটা করা হয় যে তোমার আউটার সাইডের বিম গুলা একটা নাম্বারিং করতে পারো, ইনার সাইডের বিম গুলা একটা নাম্বারিং করতে পারো একটা ফ্লোরের জন্য, আর তার উপরের সেম জিনিস আর কি। বুঝছি স্যার। সামনে আরো ওখানে যখন আমরা কাজ করবো তখন আরো ক্লিয়ার হবে আর কি। আর কারো কোনো কিছু বলার আছে? না স্যার, আমরা ক্লাস আছে কি স্যার সকালে রাতে করবো স্যার? স্যার একটা কোয়েশ্চেন ছিল। সকালে কালকে স্যার আমাদের 11টায় ক্লাস আছে একটা স্যার। কালকে? জি স্যার। এগারোটা থেকে কয়টা পর্যন্ত? স্যার 11টা শেষ মানে 12টার মধ্যে শেষ হয়ে যাবে স্যার ক্লাস। আচ্ছা তোমার আমি জানাবো তাহলে। আচ্ছা স্যার। কি জানি কি জিজ্ঞেস করতে চাইছিলেন? স্যার যে আপনি যেটা বলছিলেন যে থাম রুল দিয়ে হচ্ছে আমরা বিমের সাইজটা নিতে পারি, মানে যত ফিট তত ইঞ্চিতে। এখন হচ্ছে স্যার যেহেতু আমরা জানি যে থাম রুল দিয়ে নিতে হবে এমন কোনো কথা না, তুমি ওই যে কোড অনুযায়ী দেখবা যে ওটা ফুলফিল করতেছে কিনা। ওইটা থেকে স্যার মানে কথা হচ্ছে স্যার যেহেতু হচ্ছে আউটার বিম গুলো হচ্ছে 1% লোড নেয়, সেক্ষেত্রে তো স্যার একটু কম লোড নেয়, কারণ মিডলে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে 2 পাশ থেকে ট্রাপেজয়েড আকারে লোড গুলো আসে। তো ওই ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে থাম রুল যদি ধরি তাহলে তো দুটার জন্য সেম সাইজটাই ধরবো, তো ওই ক্ষেত্রে কিভাবে হবে স্যার? আচ্ছা এখন এখানে আরেকটা কথা আছে, সাইজের ক্ষেত্রে একটা আছে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর ক্ষেত্রে আরেকটা। মনে করো ভিতরের বিম গুলোতে রড লাগলো, উপরে 3টা নিচে 4টা মনে করো আর কি, আর বাইরের গুলাতে লাগলো হচ্ছে উপরে 3টা নিচে 2টা মিডিলে 2টা, তাহলে এই ক্ষেত্রে যে আলাদা হয়ে গেল। বুঝতে পারছি। শুধু যে সাইজের দিক থেকে হবে তা না, রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এর ক্ষেত্রেও সেটা আলাদা হতে পারে। আরেকটা হচ্ছে স্যার প্রশ্ন হচ্ছে স্যার ইটেপস এর ক্ষেত্রে তো স্যার আমরা যে প্ল্যান গুলো হচ্ছে এখানে অটোকেটে করি, ওইগুলো তো স্যার ইটেপস এও সরাসরি করা যায়? জি যায়, হ্যাঁ। এখন হচ্ছে ইটেপস স্যার আমরা কি প্ল্যান থেকে সরাসরি ইটেপস এ নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়ার পরে ওখানে কারেকশন করতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে ইটেপস এ সরাসরি ইনপুট দিলে তার থেকে কম সময় লাগে। তোমরা ওই সরাসরি করার হচ্ছে চেষ্টা করবা, আর ওই ইটেপস ক্যাট থেকে নিয়ে যায় আবার এডিট করতে গিয়ে দেখবা যে কোনোটা মিসিং হয়েছে কোনোটা হয় নাই, দরকার মানে স্যার আমি এটা একটু বুঝি নাই, মানে কি আমি অটোকেটের থেকে ফাইলটা নেওয়ার চাইতে ইটেপস এর মধ্যে এটা করে ফেলবো? হ্যাঁ, যত সময়ে নিয়ে গিয়ে মানে ক্যাট থেকে ইটেপস নিয়ে যাবা, নিয়ে গেলেই তো হবে না, তোমাকে ওখানে আবার কারেকশন করতে হবে, তোমাকে দেখতে হবে ডাইমেনশনটা সবকিছু ঠিক আছে কিনা।
আর ওইটা কারেকশন করতে যতটুকু সময় লাগবে তোমার তার থেকে ইটেস এ সরাসরি করলে আরো দ্রুত হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এখন আর হচ্ছে স্যার আরেকটা জিনিস স্যার, ইটেপস এর ক্ষেত্রে স্যার যেটা দেখলাম স্যার, মানে আমাদের হচ্ছে কলামের সাইজ গুলো হচ্ছে আগে ইনপুট দেওয়া লাগে, তো ওই সাইজ গুলো কি সবগুলো আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে বের করে তারপরে ইনপুট দেই, নাকি হচ্ছে আমরা যে বিএনপিসি কোড ফলো করি বা এসএ কোড যেগুলাই ফলো করি ওইগুলার যে থাম্ব রুল গুলো আছে বা ওইখানে যে মিনিমাম যে রিএনফোর্সমেন্ট ওইটার উপর বেস করে আমরা নিজেদের অনুমানের উপর বেস করে একটা ইনপুট দেই, এই যে দিয়ে চেক করি কিনা নাকি হ্যান্ড ক্যালকুলেশন করি? এখন ইনপুট যে দিবা সেটার জিনিসগুলোই তো এখন হচ্ছে আলোচনা হচ্ছে, যে স্ল্যাবের কত থিকনেস দিবা, বিমের কত সাইজ দিবা, কলামের কত দিবা, এগুলাই এখন আলোচনা করতেছি। এখন যখন তুমি হচ্ছে এক দুইটা মানে ডিজাইন অলরেডি করবা, তোমার যখন প্র্যাকটিস হবে তখন তোমার আর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগবে না, তখন তুমি হচ্ছে মানে এমনি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলে দিতে পারবা যে এটা এত ধরলে হবে, এটা এত ধরলে হবে। কিন্তু প্রাথমিকভাবে তোমাকে হচ্ছে জানতে হবে যে আসলে জিনিসগুলা মানে কিভাবে আসতেছে। এখন আমি জানি না, ওখানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমি একটা স্ল্যাবের ধরলাম, মানে থিকনেস 5 ইঞ্চি বা 3 ইঞ্চি ধরলাম, বা বিমের হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ধরলাম। হ্যাঁ, এখন হচ্ছে মানে কোড অনুযায়ী এবং এগুলা ধরলে কি হয় যে পরবর্তীতে চেকিং এর সময় মানে বিম গুলা বা কলাম গুলা কম ফেল করে, দ্রুত ওইদিকে হয়, মানে ফেল যে বিম গুলা বা যে সেকশন গুলা ফেল করছে সেগুলা কারেকশন করে। এখন তুমি যদি প্রাথমিক অবস্থায় ধরতে যদি হচ্ছে মানে প্রবলেম হয়, তাহলে ওইদিকে দেখবো যে সবগুলাই ফেল হয়ে বসে আছে, তখন ওটা আবার হচ্ছে তোমাকে সবগুলো কারেকশন করতে হচ্ছে। আর স্যার আমাদের হচ্ছে ইটিপস কবে থেকে শুরু করতে পারি স্যার? আগামী ক্লাসে যদি তোমরা সময় দাও তাহলে বিম কলামের সাইজ স্ল্যাব আর হচ্ছে কলামের ইয়াটা বের করে তখন আমরা হচ্ছে ইটিপসে চলে যাব, একটা ক্লাসের পরেই বা দুইটা ক্লাসের পরেই। তোমরা কি ইটিপস আগে মানে কাজ করছো ইটিপসে? না স্যার, না, ওই যে কারো মনে অভিজ্ঞতা আছে হয়তো, বা ওই যে তার স্যার ওটা শুনে খুব বুঝি না স্যার, অনেক স্যার মতো করেন স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা যদি সময় দাও ফুল হচ্ছে তোমরা যদি সময় দিতে পারো তাহলে হচ্ছে একটা বিল্ডিং এর 6 তলা বিল্ডিং এর ফুল অ্যানালাইসিস, ডিজাইন, চেকিং, আর্থকুয়েক, উইন্ডলোড সহ তাহলে দেখে দেওয়া যাবে আর কি। জি স্যার, এটা ভালো হবে স্যার। তারপরে হচ্ছে যেটা এই দেখা দেওয়ার পরে ট্রাসের হচ্ছে অ্যানালাইসিস, ডিজাইনটাও হচ্ছে দেখে দেওয়া যাবে আর কি। স্যার আমরা হচ্ছে মানে যদি আমাদের এই সপ্তাহে পরীক্ষা দেওয়া লাগবে স্যার, মানে কিছু একটা আগায় তারপরে হচ্ছে মানে পরীক্ষাটা শেষ করে তারপরে ক্লাসটা কন্টিনিউ করি আবার। হ্যাঁ, সেটা তো করতে হবে, নাহলে তোমাদের রেজাল্ট তো আটকে থাকবে। শুরু হচ্ছে স্যার, পুরো শেষ পর্যন্ত শেষ করে আর কি স্যার, এই জন্য ভালো। হুম, পরিচিতি দিলাম আমরা মানে বাইগুলো কন্টিনিউ করে গেলাম যতটুকু শেষ হচ্ছে তারপর থেকে। হ্যাঁ অবশ্যই। তাহলে ওই যে ইটিএফস এ যাওয়ার মানে ইটিএফস যেদিন যাবো তার আগ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা হচ্ছে পরীক্ষা দিবা, আর যদি ইটিএফস আমরা ধরতে পারলাম তাহলে ওখানে হচ্ছে কিছু ফাইনালি অ্যাসেসমেন্ট করে প্রাথমিক তোমাদের যেটা মানে অ্যাসেসমেন্ট সেটা হয়ে গেল, পরবর্তীতে তখন তোমরা ক্লাস কন্টিনিউ করে গেলে। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।